তুলি নামাজে বসেছিল। তরুর মৃত্যুর পর সে নিথর হয়ে পড়েছে। কোয়েলের সাথে আচরণ খারাপ হয়ে গেছে। রুম থেকে বের হয় না। অন্তু প্রতিবেলা খাবার না দিয়ে গেলে না খেয়েই চলে। কোয়েলের যাবতীয় যত্ন রিমিই করে। রিমি কোয়েলের মা হয়ে গেছে। অন্তু গিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল। তুলি সালাম ফিরিয়ে বলল, তুমি গিয়ে আরাম করো গে, রান্না আমি করে নেব আজ। অন্তু কিছুক্ষণ তুলির সুশ্রী মুখখানা দেখে বলল, এভাবে আর কতদিন? কিভাবে আরমিন? যার জীবনে আচমকাই দুঃখ আসে সে না হয় আবার দুঃখ কাটিয়ে সুখ পাবার আশা করতে পারে, কিন্তু যার জন্মই দুঃখের খাতিরে সে কেন বৃথা আশা রাখবে সুখের? এটা আমার অবৈধ বাপের বাড়ি বলে তোমরা কি তাড়িয়ে দেবে আমায়? অন্তু বিছানা ছেড়ে তুলির গা ঘেঁষে মেঝেতে বসে পড়ল। তুলির একখানা হাত নিজের হাতের মুঠোয় ধরে বলল, আপনার অবৈধ বাপের বাড়ি? আমি কে এই বাড়ির? আমার কি পরিচয় আছে? হিসেবে তুমি এই বাড়ির বউ। এটা জয়েরই বাড়ি, ও কথা বলবে না। অন্তু হাসল। আপনার আমার নিজেদের একটা করে সংসার হলেও পারত, কিন্তু নারী হিসেবে আল্লাহর বোধহয় আমাদেরকে পছন্দ হয়নি। তুলি অন্তুর মুখের দিকে তাকায়। তুমি জয়কে ছেড়ে দেবে আরমিন? আপনার কথা শুনি, কোয়েলকে কিভাবে মানুষ করবেন ভেবেছেন? তুমি নিয়ে নাও। অন্তু তাকালো। তুলি বলল, আমি সত্যি বলছি আরমিন, ওকে আর আমার ভালো লাগে না। আমার আর এই দুনিয়ার কিছুই ভালো লাগে না। আমি কে? আমি কেন? আমি কি? এই প্রশ্ন আমাকে পাগল করে তোলে। তোমার কাছে আছে আমার এই প্রশ্নের উত্তর? আপনি একজন নারী, আপনি একজন মা। এত বড় দুটো শক্তিশালী পরিচয় থাকতেও এত সংকোচ কেন? তুলি তাচ্ছিল্য করে হাসে। আমি অবৈধ সন্তান, আমি ধর্ষিতা, আমি বিধবা, আমি আশ্রিতা, আরও নাও বড় বড় পরিচয়। এগুলো বললে না কেন? আমি যে দুটো বলেছি সেগুলো এক পাল্লায় রাখুন, আর এগুলো এক পাল্লায় রাখুন। দেখবেন ওই পাল্লার ভার অসীমে ছাড়িয়েছে। তুমি মেয়ে রোজ রোজ আমায় মিছে সান্ত্বনা দিও না। নিজের কথা ভাবো একটু। আপনি কোয়েল ও নিজের একটা ব্যবস্থা ভাবুন। এখানে দিন ফুরিয়ে এসেছে আপনার। তুলি যেন চমকে উঠল। কেন? তোমরা কি সত্যি আমায় বের করে দেবে? অন্তু শক্ত করে তুলির হাতখানা নিজের মুঠোয় আঁটল। কেউ আপনাদের বের করবে না, বরং কেউ থাকবে না আপনাকে এখানে আশ্রয় দেওয়ার জন্য। কোথায় যাবে? কি বলছো তুমি? কি করছো তোমরা? আমরা কারা জানি না, কিন্তু ধরুন এই বাড়িটা ভাঙার জন্য একজন দিনমজুর দরকার। আমি সেই দিনমজুর। তুলি একটু আঁতকে উঠল। বিস্ময় ও হতবিহ্বলতায় কিছু উচ্চারণ করতে পারল না। অন্তু বলল, আমি আপনার কাছে আজ এমন কিছু চাইতে এসেছি যা আপনার মন ভাঙতে পারে, কিন্তু আজ আপনি আমায় ফিরিয়ে দিতে পারবেন না। কি চাইতে এসেছো আরমিন? ভয় পাবেন না, আবেগ আপনাকে ভয় পেতে বলবে, কিন্তু বাস্তবতার কাছে আবেগ এক মুঠো ছাই। আপনি যেই মুখে হামজাকে ছোট থেকে ভাই ডেকে এসেছেন সেই মুখে আপনি তার বিরুদ্ধে সাক্ষী দেবেন। তুলি যেন গেড়ে বসল। কি বলছো তুমি? বড় বড় কাজে এমন দুঃসাহসিক পদক্ষেপ নিতে হয়। আপনার সন্তানের পিতাকে সে ভাই হিসেবে মেরে হয়তো ভালোই করেছে, কিন্তু সে এমন আরও অনেক সন্তানের জন্য নরকের দেবতা, যার জন্য আপনার স্বামীর মৃত্যু হবে তার হাঁটু ভেঙে পড়ার প্রথম ধাপ। বোনের মুখে ভাইয়ের বিরুদ্ধে নিজের স্বামী হত্যাকাণ্ডের সাক্ষী বড় কার্যকর। তুলি ভাষাহীন চোখে চেয়ে রইল। অন্তু বাম হাতের মুঠোয় রাখা চাবি নিয়ে তুলিকে নিয়ে একবার বড় ঘরে গেল। তুলির বমি ঠেলে আসে, চোখ ফুঁড়ে আসে সেখানকার দৃশ্য দেখে। বস্তার মতো নিথর পড়ে আছে এক একটা ছোট ছোট দেহ। তার মাঝে রক্তাক্ত কয়েকটি যুবক ফজরের নামাজ আদায় করছে। সেখান থেকে বেরিয়ে অন্তু শুধু একটাই কথা বলল, ওদের মায়ের কোল ভরিয়ে দিতে আপনার একটা সাক্ষী আমার চাই। এরপর আমি এই লড়াইয়ে যদি বাঁচতে পারি তো আপনার ভারটুকু আমার। অন্তু রিমির ঘরে আর গেল না। সে জানে রিমি এখন নিস্তেজ শরীরে বিছানায় পড়ে নীরবে কাঁদছে। অন্তুর চোখে বড় বাধে এই দৃশ্য। রিমি তার এই বয়সে একজন সরল বিশ্বস্ত বান্ধবী কিনা? বাথরুমে যদি 10টা লুঙ্গিও জমা হয় তা কখনো নিজ হাতে ধুয়ে দেয় না জয়। দরকার পড়লে নতুন কিনে এনে পরে। 4টা লুঙ্গি জমেছিল। অন্তু সেগুলো ধুয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে এলো। একটু ভালো মতন দেখলো বাড়ির গোটা আশপাশটা। পাহারা নেহাত কম বসায়নি হামজা। বেলা একটু বাড়লে একসাথে 2টো বমির ওষুধ খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকলো। 1 কাপ সুন্দর চা বানিয়ে নিয়ে গেল। জয়কে ডাকলো। বেলা 9টা বাজে, উঠবেন নাকি পানি টানি ঢেলে দেবো গায়ে? জয় গালি ছাড়ার জন্য বোধহয় আধা চোখ খুলছিল, কিন্তু গালি এলো না মুখে। অন্তু চুল আঁচড়াচ্ছে, কোমর সমান চুল, খুব সামান্য কুকড়ানো, দেখতে আরও বেশি সুন্দর লাগে। অন্তু এক পর্যায়ে চুলটা পিঠ থেকে তুলে সামনে আগলে নিয়ে আঁচড়াতে লাগলো। হাতের চিকন চুরিখানা চিকচিক করে উঠল অন্তুর। বেরিয়ে এলো গলার চেন। জয় চোখ বুজে ফেলে এই পর্যায়ে। জয়ের কাছে মনে হলো এটাকে অপার্থিব এক সকাল বলে। এই সকালের মায়ায় যদি জয় আমির পড়ে, দোষটা একটুও জয় আমিরের নয়, কিন্তু ধ্বংসাত্মক ক্ষতিটা জয় আমিরেরই। এই মায়ার প্রশ্নও তার জন্য সর্বোচ্চ ক্ষতিকর। দুর্বলতার ঠাইকে সাধারণ ভাষায় মায়া বলে। জয়ের চোখের পর্দায় ভেসে উঠল অন্তু যে অবস্থায় দাঁড়িয়ে আছে
স্বামী হিসেবে তার এখন কর্তব্য অন্তরের চুল সরানো খোলা কাঁধে একটা চুমু খাওয়া, কিন্তু সে যে স্বামী হওয়ার আগে আসামি। জয় উঠে দাঁড়িয়ে লুঙ্গি বাঁধে। ঘড়িতে সবে 7:30। তার বউ একটা বাটপারি করেছে, এর শাস্তি কিভাবে দেওয়া যায়? অন্তু সে সময় বলে উঠল, কি খাবেন? তুমি আমাকে জিজ্ঞেস করতেছ? আমি বুঝতে পারছিলাম না কি রান্না করা যায়। আপনি যা খাবেন তা শুনলে একটা আইডিয়া পাওয়া যেত। জয় এমন ভাব করে হেঁটে এসে অন্তুকে ধাক্কা মেরে সরিয়ে গা ঘেঁষে আয়নার সামনে দাঁড়ালো, যেন সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে এলোমেলো চুল ঠিক করতে খুব ব্যস্ত। ঘন ফ্রেঞ্চ কাট ঝাঁকড়া চুলে হাত বুলাতে বুলাতে বলল, বিরিয়ানি রাঁধো। আর চোখে অন্তুকে দেখল আয়নার ভেতর। অন্তু আয়নায় জয়কে লক্ষ্য করে বলল, পছন্দ? জয় একবার অন্তুর দিকে ঘাড় কাত করে বলে, হলে কি, আমারও পছন্দ। জয় যেন একটুখানি থমকায়, আর একটু গা ঘেঁষে দাঁড়ায়, তাকিয়ে থাকে। কিছু সময় পর হেসে ফেলে অন্তুর কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে, পছন্দ চেঞ্জ করে ফেলো ঘরওয়ালি, নয়তো ভালো মানুষদের সমাজে বদনাম হয়ে যাবে জয়ামিরের পছন্দ মতো একটা জিনিস নিজের পছন্দ রাখার দায়ে। তোমার জয়ামির ভালো না। অন্তু ঠোঁট বাঁকিয়ে হাসে, তার নামে বদনাম হয়ে তো এই নাম পেয়েছি। বদনামের উপর বদনাম দৃশ্যমান হয় না। জয় মাথা নিচু করে হেসে বিড়বিড় করে, আমার নামটাই এক জ্বলন্ত বদনাম। কি বলেন উকিল মহাদয়া? আমি তো বিরিয়ানি রান্না করতে তেমন পারি না। মানে আম্মু রান্না করতো, আমি। অন্তু সরে দাঁড়ায়। এই সকল মুহূর্তে জয়কে আপাতত বিরহ দিয়ে তার চাপা আহত মুখখানা বড় প্রশান্তি দেয়। রান্নাবান্না, স্বামীর যত্ন, সংসার সামলানো শেখার বয়সে উকালতি আর তদন্ত শিখলে তোমার স্বামীর কপাল তো এরকমই হবে সিস্টার। তোমার স্বামীর জন্য দুঃখ পেলাম। অন্তু হেসে ফেলল। জয়ের মনে হলো দেয়ালে মাথা ঠুকে হাসপাতালে চলে যেতে। এরকম একখানা অভাবনীয় সকাল পাবার কথা সে অজ্ঞান হয়েও ভাবে না। আজ তার সাথে উল্টাপাল্টা ব্যাপার ঘটছে। অন্তু জয়কে 4 বার মুদির দোকানে পাঠালো, বিভিন্ন মশলাপাতি ইত্যাদি আনতে। তার কুকুরগুলোকে রুটি খাওয়াতে একটু দেরি হলো শেষবার। বকতে বকতে দোতলায় উঠল। 8 বার নামা ওঠা করতে হয়েছে সিঁড়ি দিয়ে। অন্তু বলল, কোয়েলের দুধ ফুরিয়ে গেছে। জয় বলল, মাথার ওপর তুলে এক আছাড় মারবো এবার কোয়েলরেও, তোমারেও। তো আমি যাই দুধ নিয়ে আসি। বের হয়ে দেখ, আজ হব। কি আবার কন, শুনি নাই। অন্তু সরল নজরে তাকায়। জয় এক মুহূর্তের জন্য ঘুরে আচ্ছন্ন হয়ে উঠল। অন্তুর এই মারপ্যাচটা খাটছিল জয়ের উপর খুব। কখনো নমনীয়তা না দেখানো অন্তু হঠাৎই এই চূড়ান্ত সময়ে কোমলতা প্রদর্শন করায় জয়ের চাতুর্য হতবিহ্বল হয়ে পড়েছিল। আমি আজ ভার্সিটিতে যেতে চাই, আপনার অনুমতি আছে? জয় যেন ভুল শুনল। কিছুক্ষণ অনড় দাঁড়িয়ে থেকে চোখ ফেরালো। আমার অনুমতি চাই তোমার? আপনার অনুমতি থাকলে আমি আজ ভার্সিটিতে যাব, সেমিস্টার শেষের দিকে, অ্যাটেন্ডেন্স থাকা চাই। জয় ঢোক গিলে একটু সময় নিয়ে বলল, আমি নামিয়ে দিয়ে আসবো। অন্তু একটুও আপত্তি করল না। আপনি কোথাও যাবেন? জেলখানায়। অন্তু মশলা কষানোর চামচটা নাড়া দিতে দিতে কষা মশলা ছুটে এসে অন্তুর বাম গালে লাগলো। মুখের নরম ত্বক জ্বলে উঠতেই অন্তু ছিটকে দাঁড়ায়। জয় যেন উড়ে এসে অন্তুর মুখটা অধিকারে নেয়। ট্যাপ ছেড়ে হাতের মুঠোয় পানি নিয়ে খততে দেয়, কিন্তু মুখের সংবেদনশীল ত্বকে ঠিক ফোসকা পড়া কালো দাগ উঠে এলো। ততক্ষণে মশলা পুড়ে ধোঁয়া উঠে গেছে। সেই গন্ধে অন্তুর চোখ মুখ উল্টে এলো। জয় দ্রুত অন্তুর মুখ ও মাথাটা অনিয়ন্ত্রিত হাতেই যেন নিজের চওড়া বুকটার সাথে চেপে ধরল। ধরে রাখে ওইভাবেই। জয়ের লম্বা কাষ্ঠল শরীরটার তুলনায় অন্তু মেয়ে হিসেবে লম্বা হয়েও খাটো। এক হাতে গ্যাস অফ করে অন্তুর চুলে হাত রাখে জয়। আলতো চাপে বুকের কাছে অন্তুর মুখটা চেপে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। অন্তুর অস্থির অসুস্থ নিঃশ্বাস জয়ের বুকে ছুটে পড়ে। আলতো হাতে বারবার অন্তুর চুলে হাত বোলায় জয়। এই জয়কে চেনা যায় না। জয় নিজেও চিনতে ভুল করে এই জয়টাকে। এই জয় জয়ামিরের ধ্বংসের প্রতিনিধি। অন্তু টের পায় জয়ের হৃৎপিণ্ডে আন্দোলন চলছে। ড্রিম ডিম করে হৃৎকপাটিকা খুলছে, রক্ত বইয়ে দিয়ে আবার তার চেয়েও দ্রুত ও জোরে আটকে যাচ্ছে। অন্তু একপাশে হাসে আলতো। এইরকম বুকের কাঁপুনি অন্তুও টের পেয়েছিল। হাত পা থরথর করে কেঁপেছিল। যেই দিন তার ঘরে জয়ের অবৈধ বিচরণ প্রমাণিত হচ্ছিল ভরা সমাজে। হৃদযন্ত্রের এই উত্তাল তাণ্ডব একই রকম, শুধু শর্ত আলাদা। জয় আস্তে করে জিজ্ঞেস করে, বমি করবে? বাথরুমে নিয়ে যাব? না, এখন আর বমি পাচ্ছে না। অন্তু এক প্রকার সূক্ষ্ম অবহেলায় জয়কে সরিয়ে দিয়ে সরে আসে। তারপর জয়ের মুখের দিকে তাকিয়ে সূক্ষ্ম একটা আহত ভাব লক্ষ্য করে। জয় অন্তুর মুখের ছোট্ট ক্ষততে গভীরভাবে একটা চুমু খায়। বেশ কিছুক্ষণ ঠোঁট সরায় না। সামান্য একটু জিহ্বার আগাও ছুঁয়ে যায় অন্তুর মসৃণ গালটা। জয় যেন শুষে নিশ্চিহ্ন করতে চায় অন্তুর গালের দাগটিকে। মুখ তুলে আঙুল নেড়ে ঘষে সেখানে। শব্দহীন হেসে বলে, এই গালে আমার ঠোঁট ততটা সময় স্থায়ী হবে না যতটা সময় এই দাগ। পোড়া দাগ ওঠে না। আমার কি এই দাগের উপর হিংসা করা উচিত ঘরওয়ালি? অন্তু মাথা নাড়ে।
আপনি কি পোড়া দাগ নন আমার জীবনের? আপনি জ্বলন্ত অগ্নিকুণ্ড, আমি সেই আগুনে পুড়ে কালো কয়লা হওয়া জ্বালানি খড়ি। জয় অন্তুর বাহুটা এতক্ষণে চেপে ধরে নিজের শরীরটাকে অবলম্বনের খুঁটি হিসেবে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। দুর্বল শরীর এবার অন্তুকে রান্নাঘরের মেঝেতে বসালো। জয় নিজেও মেঝের ওপর বসে আস্তে করে দেয়ালের সাথে হেলান দিল। মাথাটা এলিয়ে দিয়ে অন্তুর দিকে ঘাড় কাত করে বলল, আমাকে তুমি অগ্নিকুণ্ড বলো, অথচ আমি উত্তাল সমুদ্র। আর পানিকে শাসন করা যায় না ঘরোয়ালি, আর না যায় তার গতিবিধির পরিবর্তন করা। বড়জোর তুমিই উল্টো তার প্রবাহে ভেসে যাবে, সব হারিয়ে ধ্বংস হয়ে যাবে। তোমার ধ্বংসাবশেষটুকু ভেসে যাবে নিরুদ্দেশ পানির উন্মাদ প্রবাহের সাথে। অন্তু ম্লান হেসে সামান্য কাজ ঝাঁকালো, মানছি। জয় যেন অবাক হয়ে তাকায়। তার চোখে প্রশ্ন, তুমি আমার কথা মানছ? অন্তুর হাসি কমে আসে, ভাবুক চোখে বাইরের অন্ধকারের দিকে চেয়ে বলে, ধ্বংস হয়ে যাব বলছেন? তার মানে ধ্বংস হওয়ার এখনো বাকি অনেকটাই, হ্যাঁ? জয় এবার আর অন্তুর অসুস্থতা মানল না, আর একটু সরে গিয়ে বসল। একটা চুরুট ধরিয়ে তাতে লম্বা টান দিয়ে চোখ মুখ ভরে এক পাজা ধোয়া ছেড়ে হাসল। আমি হেরে যাব একবার তোমার কাছে, তাতে পস্তাবে তুমি। আপনি হেরে গেলে পস্তাবো? জয় ধোঁয়া গেলে দুই পাশে মাথা নাড়ল। সেদিন আমার মতো ওইভাবে হেরে যেতে না পেরে পস্তাবে। অন্তুর চোখে চেয়ে চোখ মারল। হারজিত আপেক্ষিক ঘরোয়ালি, তুমি তো আর্টসের স্টুডেন্ট, আপেক্ষিকতা বোঝো? বুঝি। জয় এক পেশে ঠোঁটে হাসে। দৃশ্যমান পরাজয় কখনো চূড়ান্ত বিজয় কারো জন্য, এবং জিতে যাওয়াটা হেরে যাওয়ার পথের প্রবেশদ্বার মাত্র। কখনো কখনো জেনে বুঝে হেরে যায় মানুষ। কখন জানেন? জয় বলল, কখন? অন্তু বলল, যখন মানুষের সামনে একটাই পথ খোলা থাকে, বেঁচে থাকলে হেরে যাও, নয়তো তুমি মরে যাও। মৃত্যু আপনার মতো দায়বদ্ধহীন মানুষের জন্য, আমার কিছু দায় আছে। জয় বলল, আমি দায়বদ্ধ হলে মেরে ফেলবে? অন্তু শুধু হাসল, মনে মনে বলে উঠল, আমি বলছি, আপনি দায়বদ্ধ হবার পরেও মরণই হবে আপনার একমাত্র মুক্তির পথ। আমি আপনাকে দায়বদ্ধ করে তুলব এবং যে কোনো শর্তে বাঁচিয়ে রাখব, প্রতিক্ষণে জীবিত করে আবার মেরে ফেলব। জয় অন্তুকে আর রাততেই দিল না। মেঝেতে বসিয়ে রেখে নতুন করে মশলা কষিয়ে রান্না শুরু করল। পিকনিকে বিরিয়ানি রেঁধে অভিজ্ঞ হাত তার। অন্তু মেঝেতে বসে বসে দেখল গলায় গামছা ঝুলিয়ে লুঙ্গি পরে একদম পেশাগত বাবুর্চির মতো রান্না করছে জয়। বিরিয়ানির গন্ধে সকাল সকাল দোতলা মেখে উঠল। রাতে রাতে আবার গলা ছেড়ে গান ধরল, মাইয়ার পেছন ছাইড়া দিয়া মন্টু হইয়াছি, পাপের জন্য গঙ্গা জলে ডুব দিয়াছি। অন্তু রিমির কাছে গিয়ে বলল, আপনার বোরখাটা দিন রিমি। রিমি অবাক হলো, আপনি বোরখা পরবেন আরমিন? জয় তৈরি হয়ে ওয়ার্কশপে নেমে গিয়েছিল। অনেকগুলো দিন পর গায়ে বোরখা চড়াতে গিয়ে অন্তুর ভেতরে পাগলাটে বিভ্রম তৈরি হচ্ছিল। সে দেখল আব্বু গেটের বাইরে দাঁড়িয়ে আছে। অন্তু হুড়মুড় করে বোরখা পরে দৌড়ে গিয়ে আব্বুর হাতখানা চেপে ধরবে, রাস্তা পার হবে। ভার্সিটির গেটে নেমে বলবে, ছাতা খোলো, খুব রোদ আব্বু, প্রেশার বাড়বে কিন্তু। আমজাদ সাহেব গম্ভীর মুখে বলবেন, রোদে ভিটামিন ডি থাকে, প্রেশার বাড়ে কে বলেছে তোকে? একা যাওয়ার চেষ্টা করিস না, আমি আসবো নিতে। আজ বাইরে জয়ামির দাঁড়িয়ে আছে। সেদিন প্রথমবার অন্তু জয়ামিরের জন্য বোরখা পরে তৈরি হলো। জয়ের নজর পড়তেই তার চঞ্চল চোখ দুটো থমকে স্থির হলো। জয় দেখতে পায় এক জুনিয়র বোকা বাঘিনীকে, যে কালো বোরখায় আবৃত। সুন্দর চোখ দুটোই তেজ, ধীর স্থির বেপাত্তা চলন। জয়কে এড়িয়ে যাচ্ছে সমাজবিজ্ঞান বিভাগের দিকে। জয় কুটিল হাসে, মেয়েটাকে রোজ ডাকে, জ্বালাতন করার চেষ্টা করে, মিছিমিছি চ্যালেঞ্জ ছোড়ে। এটা তো সেই আরমিন, তার ঘরোয়ালি। তার ঘরোয়ালির আসার কথা ছিল না। জয়ের বুকের ভেতর কেমন একটা লাগে। মস্তিষ্কে যে চাপ বইছে আজ 3টা দিন, তা একত্র হয়ে জয়ের গলা টিপে ধরে। একটাবারও জিজ্ঞেস করে না বোরখা কেন পরেছ হঠাৎই। জিব্বা সরে না জয়ের। দুজন অনেকটাই পথ হাঁটে আজ। রাস্তার লোকেরা আলোচনায় বসে যায়। নোংরামি করে ধরা খেয়ে বিয়ে করা বউ সাবেক ভিপি জয়ামিরের। মেয়েটার লজ্জা শরম নেই, আবার পর্দা করে। এসব হলো ভণ্ড। জয় চুপচাপ হেঁটে যায়। দেহটা শূন্য লাগে তার। হামজা কেন আসছে না? বোঝাপড়া বাকি। এত হিসেব জয়ের এই সীমিত জীবনে কিভাবে মেলাবে জয়? পরিণতিহীন এক অনিশ্চিত পরিণতির পথটা এমন এলোমেলো লাগে কেন আজকাল? রিক্সাওয়ালা জয়কে দেখে দাঁত বের করে হাসে। তোমার কাছে কইলাম কম ভাড়া নিতাম না মামা, বেশি ভাড়া দেওয়ান লাগবো আমারে। বেশি ভাড়া তোমার পেছন দিক দিয়ে দেবো মামা, আমি একজন বেকার লোক। না জানি তুমি কইবা ভাড়া লাগতো না, উঠেন, একেবারে জাহান্নাম পর্যন্ত নামাই দিয়ে আসি। রিক্সাওয়ালা বলল, না তুমি বড় লোকের বেটা, বেশি ভাড়া না দিলে আমি রিক্সা টান দিমু না, মানে দিমুই না। এই শালা, টাকা কি গাছের ছাল না ভেড়ার বাল? দে তোর রিক্সা দে, আমি চালাই যাই বিনামূল্যে। দেখ লন, আপনিই জানগা।
ন্যায্য ভাড়া না পাইলে আমি চালাইতাম না রিক্সা। জয় রিক্সায় চড়ে বসল, আবার নেমে পড়ল। না, মান ইজ্জত এমনি নাই, তারপর আবার 2 চালা, 2.5 টাকা বেশি দেবনি। চল জায়গা, ওঠো ঘরওয়ালি। অন্তু ভার্সিটির গেট দিয়ে ঢোকার পর থেকে যতক্ষণ দেখা গেল, জয় এক দৃষ্টে দেখল অন্তু শহীদ মিনার চত্বর পেরিয়ে সমাজবিজ্ঞান বিভাগের দিকে এগিয়ে যাচ্ছে। এরকম এক সকালেই এই মেয়েটিকে এই রূপেই প্রথমবার দেখেছিল সে। জয়ের রিক্সা ঘিরে ধরল ছাত্রছাত্রী জুনিয়রেরা। চোখ ফেরাতে হলো জয়ের। অন্তু সমাজবিজ্ঞান বিভাগে ঢুকে প্রফেসর মনোয়ারা রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিল্ডিং থেকে বেরিয়ে ভার্সিটির পেছনের পথ দিয়ে বেরিয়ে এসে দাঁড়ালো। গাড়ি আসবে তাকে তুলে নিতে। অন্তু যখন উঠে চলে আসছিল তখন পেছন থেকে রসিক সুরে জিজ্ঞেস করে ওঠে, জয়, আমাকে মৃত্যুদণ্ড দিতে পারবো না, তার বদলে কি শাস্তি দেবার অনুমতি দেবেন আপনি? অন্তু দরজা চেপে ধরে পিছন দিকে তাকায়। যাবজ্জীবন কারাদণ্ড। কারাগারের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন গভীর কালকুটরিখানা যেন তার বসবাসের জায়গা হয়, এবং সেখানে থাকবে না কোনো পরিচিতের সঙ্গে সাক্ষাতের সুযোগ। সে বন্দিত্বের অন্ধকারকে ভয় পায়, সে আইনকে বড্ড ভয় পায়। এটা জয় আমিরের হিসেব গেল, আর হামজা পাটোয়ারি সাহেবেরটা? অন্তু হেসে বলল, এটা সময় বলবে। বেরিয়ে আসতে আসতে অন্তু মনে মনে বলল, নেশাগ্রস্ত এক অন্ধ পঙ্গু তার হাতের লাঠি হারিয়ে কতটা দিশেহারা হয়ে পড়ে আপনি জানেন না রূপ সাহেব। আর যদি সেই লাঠি হয় তার বড় ভালোবাসার ধন, সেই দিশেহারা বুড়ো শিয়ালকে আমি আইনের হাতে তুলে দিয়ে হাতছাড়া করব না। তার সঙ্গে কত হিসেব বাকি আমার। সুযোগ পেলে তার জন্য কারাগার আমি তৈরি করব আমার নিজের হাতে। জয়কে দেখে রাবেয়ার চোখে মুখে আক্রোশের মতো একটা ব্যথা ফুটে উঠল। এখানে আইসো কেন? হুমকি দিতে নাকি আমারে ভয় দেখাইতে? আরে শাশুড়ি, আপনি তো ভুল বুঝতেছেন। আমি কি খারাপ ছেলে নাকি? কেন আইসো তাহলে আমার কাছে জয়? আর কি আছে আমার? কি দেব তোমারে? কিচ্ছু নেই আমার। অন্তু কিছু করছে? রাবেয়ার কথাগুলো এক দৃষ্টে চেয়ে থেকে কেবল শুনল জয়, তারপর একটু হেসে বলল, ওর কি করার কথা? আমার যাতে গলা টিপে জয় বাংলা করে দেয় এই বুদ্ধি শুদ্ধি দিছেন নাকি গত রাতে? রাবেয়া ভঙ্গুর গলায় বললেন, তার দরকার পড়বে না, আল্লাহ বিচারক। আমার আল্লাহ আছে, উনি সব জানে, সব দেখে। জয় জোরে জোরে মাথা নেড়ে বলল, থাকলে নিশ্চয়ই দেখেন। তিনি দেখেন বলেই তো আপনার এই অবস্থা। দিন সবার আসে জয়, আজ তুমি ভালো অবস্থায় আছো, কে বলতে পারে কালকেও এই অবস্থায় থাকবা? এইরকম ভালো একদিন স্বামী সন্তান নিয়ে আমিও ছিলাম, আজ নাই। জয় মাথা নুয়ে হেসে ফেলল। আমি সব জীবিত এক বদদোয়া, আমার উপর আপনার বদদোয়া কাজ করবে না। তুমি কি এখানে আসছো আমার ভয় দেখাইতে, যাতে অন্তুরে দুর্বল করতে পারো? এক আমি তো আছি যারে জিম্মি করবা, আর অন্তু ভয় পাবে। মারবা আমারে? মারো জয়, মারো। কিচ্ছু নাই এই মায়ের কাছে, মেরে ফেলো আমারে। আমি সেই হতভাগী দুর্বল মা, যার 2 বেটা বেটিরে তোমার মতো রাক্ষসের হাত থেকে বাঁচাইতে পারে নাই। এখন আবার জিন্দা আছি অন্তুর দুর্বলতা হবার জন্য। তুমি তার চেয়ে মেরে ফেলো আমারে, অন্তুর আর কোনো দুর্বলতা না থাক। মারো। টসটসে গরম নোনা জলে গাল ভিজে উঠল রাবেয়ার। জয়ের ডান হাতখানা নিজের দিকে টেনে নিয়ে আঘাত করতে করতে কেঁদে ফেললেন রাবেয়া। মারো, মারো না, অনেক শক্তি না তোমার? কত ক্ষমতা দিছে আল্লাহ তোমারে, যা খুশি করো, বিচার নাই, সাজা নাই। তোমরাই তো মানুষ। যে মহিলার ছেলে নাই, মেয়ে কাছে নাই, স্বামী নাই, ঘর নাই, তারে বাঁচাইয়া আর কত সাজা দিবা? আমার মতো অভাগীর বাঁচার হক নাই আল্লাহর জমিনে। অন্তরে আমি বলতাম, এত তেজি হোস না, মেয়ে মানুষের এমন হইতে নাই। শোনেনি আমার কথা, ওর বাপের মতো বেপরোয়া হইল। আজ মনে হয় ও ঠিক ছিল। তুমি মারো আমারে, আমি অন্তুর দুর্বলতা হব না। তুমি আমারে মাইরা ফেলো। ওর কেউ নাই, আমি থাকলে ওর মুসিবত। তুমি ওরে আমার দোহাই দিয়ে হুমকি দিলে আমার অন্তু উকিল হতে পারবে না। ওর আব্বা ওরে উকিল বানাইতে চাইছিল। আমার সেই সাধ্যি নাই, আমি খালি ওর ঘাটের বোঝা হয়ে বেঁচে আছি। আমার মেয়ের কত স্বপ্ন জানো জয়? আমি মা হয়ে ওরে জন্ম দিছি দুনিয়ায় খালি শাস্তি সাজা পাওয়ার জন্য। আমার অন্তু কিচ্ছু পায় নাই কোনোদিন, কিছু চাইতেও না। ওর বয়সী মেয়েদের কত আবদার থাকে। আমার অন্তু ওর বাপের মা ছিল, তারে জাহান্নামে দিছি আমি। আমার হাত বান্দা, কিছু বলবার সাধ্য নেই আমার তোমারে। কি বলতে চান শুনি? আঘাত করতে চান? জয় পকেট থেকে ধারালো এক ড্যাগার বের করে ধরে হাসে। এই নেন, আপনার অন্তিকরে ট্রাক চাপা দিয়ে মেরেছি আমি, ধরুন, জানের বদলা যান। রাবিয়া চোখ দুটো বুঝে ছিটকে উঠল। খবরদার, ওই জিনিস আমার কাছে আনবা না, দূরে সরাও। কেন মারবেন না আমায়? সুযোগ পেয়েছেন, কাজে লাগান। এটা হলো সচেতন নাগরিকের বৈশিষ্ট্য। আমি চলে গেলে কিন্তু খুব আফসোস হবে ছেলের খুনিকে ছেড়ে দেবার। রাবিয়া কান্না ভেজা কণ্ঠে মলিন হাসলেন।
তার কণ্ঠস্বরটা থরথর করে কাঁপে। আমি কি গো আমার ছেলের খুনের বদলা নেবার? আমার আল্লাহ কি দেখে না? তুমি আমার ছেলেরে মারছো, আমিও যদি সেই একই পাপ করি, তোমার আমার মধ্যে কি তফাৎ থাকলো? আমি কি বিচারক? বিচারক তো এক মালিক। ওই জিনিস তোমার হাতে ভালো মানায়। তোমার তো দরদের লোক নাই, তাই তুমি পারবা কারো দরদের জিনিস ছিনাই আনিতে। আমার হাত দুর্বল গো জয়। জয় নিজের বাম হাত দিয়ে রাবেয়ার হাতখানা ধরে নামিয়ে বলল, আপনার মেয়ে কিন্তু আপনার মতো ভাবে না। শি ওয়ান্ট জাস্টিস। সে বিচার চায়, বিচার করতে চায়। আপনার মহান নীতি সে মানে না। এটা জেনে কি আপনার কষ্ট পাওয়া উচিত না? তুমি ছুঁয়ো না তোমার হাত দিয়ে আমারে। তোমার হাতে অন্তিকের রক্ত লেগে আছে। জয় এক দৃষ্টে তাকিয়ে বলে, আপনি আগে ছুঁয়েছেন আমাকে, এখন ছাড়ো। তুমিও ছুঁয়ো না আর। ছেলের রক্তে মাখা হাত মা সহ্য করতে পারে না, তুমি ছাড়ো। জয় জিজ্ঞেস করে, সব মায়েরাই কি আপনার মতো হয়? রাবেয়া আঁচল তুলে চোখের পানি মোছে। জয় জিজ্ঞেস করে, সব মায়েদের জন্য কি ছেলের রক্ত কষ্টদায়ক? রাবেয়া বললেন, তুমি বুঝবা না মার দরদ। জয় গম্ভীর হয়ে বলে, বোঝার কথা না। আমার রক্ত দেখে কোনোদিন আমার মা কান্দে নাই তো। তোমার কি মায়ের দরকার আছে জয়? যে মার দরদ বোঝে সে কোনো মায়ের বুক খালি করে না। জয় বাচ্চাদের মতো করে জিজ্ঞেস করে, আমি যেভাবে অন্তিককে মেরেছি, আপনার অন্তুও যদি আমাকে সেইভাবে মেরে ফেলে, আপনি কি আমার জন্য কাঁদবেন এভাবে? রাবেয়া একটু থমকালেন। জয় রাবেয়ার সেই কম্পমান হাতখানা টেনে নিয়ে নিজের মাথায় রেখে জিজ্ঞেস করে, কাঁদবেন আমার জন্য? আমার মা নেই। আমি অন্তিকের মতো ওই রকম রক্তাক্ত হয়ে পথে প্রান্তরে পড়ে থাকবো ঠিকই, কিন্তু আপনার মতো করে কাঁদার কেউ নেই আমার। কাঁদবেন আপনি আমার জন্য? রাবেয়া হাত সরাতে চান জয়ের মাথা থেকে। জয় সরাতে দিল না। রাবেয়া জয়ের চোখের দিকে তাকিয়ে কান্না ভেজা অথচ রুষ্ট গলায় বললেন, সন্তানের খুনের জন্য কাঁদতে নেই। জয় হাসে, আপনি একদিন আমাকে মা ডাকতে বলেছিলেন, আপনাকে ওইসব কথার কথা ছিল, তাই না? নিজের মা ছাড়া অন্যের সন্তানের জন্য কেউ কাঁদে না। আমি আমার রক্ত দেখে বিলাপকারী সেই একমাত্র কাঁদুনির রক্তও ছুঁয়ে দেখেছি। আমার হাত শুধু আপনার ছেলের না, জয়ামির নামক ছেলের মায়ের রক্তেও ধোয়া। সে ছিল একমাত্র নারী যে জয়ামিরের রক্ত দেখে হয়তো আপনার মতোই কাঁদত। আপনি বুঝবেন না আমার হাতের কেরামতি। রাবেয়া কিছুক্ষণ জয়ের মুখের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে ফেললেন গা কাঁপিয়ে। জয় নিজের মাথার উপর থেকে রাবেয়ার হাত ছেড়ে দিলেও রাবেয়া হাতটা নামিয়ে নিলেন না। জয় ডান হাত দিয়ে পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে আলগোছে রাবেয়ার কাঁথার তলে রাখে। অপর হাতে রাবেয়ার মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলে, শোনো হতভাগী, তোমার আল্লাহর কাছে দোয়া করলাম, যাও, তোমার অন্তিকের একটা মেয়ে হবে ঠিক তোমার মতো, কিন্তু তোমার বদদোয়া যেন না থেমে থাকে আমার জন্য। খবরদার। আজ আসি, আবার দেখা নাও হতে পারে। রাবেয়া চট করে চোখ তুলে তাকাতেই জয় হেসে উঠল হো হো করে। তোমার মেয়ের হাতে যদি শহীদ হয়ে যায়? চোখ মেরে গা ছেড়ে উঠে দাঁড়ায় জয়, আর তাকায় না পেছনে। বেরিয়ে আসে দলবল সহ। আসার সময় মার্জিয়ার দিকে তাকিয়ে একবার হাসে। ভাবি, আপনার মেয়ে হলে নাম রাখেন হুমাইরা। একটা সতর্কবার্তা আগেই দিই, এই নামটা সুন্দর কিন্তু জীবন না। ওকে আবার বলবেন না যে ওর বাপের খুনি ওর নাম দিছে। নাম বদলে ফেলবে আবার, আমার ইজ্জত যাবে। জয় সকাল 5:30টায় দিনাজপুর পৌঁছালো। বাড়িতে ঢুকে দরজায় দুম দুম করে দুটো লাথি মেরে চেঁচিয়ে ডাকলো, তরু, তরু। তো থেমে গেল জয়ামির। কেউ হেঁটে আসছে। জয়ের বুকের ভেতর আটকে এলো। দম বন্ধ হয়ে একটা ভয়াবহ ব্যথা শক্ত হয়ে উঠল সেখানে। যে পা হেঁটে আসছে তা কি তরুর হতে পারে? তরু আসছে জয়ের জন্য দরজা খুলতে। জয় এই ভোর সকালে ভেতরে ঢুকে দেখবে নির্ঘুম লাল চোখ নিয়ে তরু 2 প্লেট খাবার বেড়ে নিয়ে বসেছিল রাতভর। এখন জয়কে বিড়বিড় করে 2-4 কথা শোনাবে। দরজা খুলেই অন্তু জিজ্ঞেস করে, কোথায় ছিলেন সারা রাত? কোথায় গিয়েছিলেন? জয়ের ঘোর ভাঙে। বুকের ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে এপাশ থেকে ওপাশে। চোখ পরিষ্কার হচ্ছে। কণ্ঠস্বরটা তরুর মতোই মিনমিনে জড়ানো না। কণ্ঠস্বরটা তরুর মতো মিনমিনে জড়ানো না, একটু তেজস্বী, স্পষ্ট। জয় একটা মাথা ঝাড়া মারে। মুহূর্তের মাঝেই নিজের চিরচেনা রূপে হেসে ওঠে। হোয়াটসঅ্যাপ ঘরওয়ালি, আপনি কি চিন্তিত? সব ঠিকঠাক? অন্তু ঘরে হাঁটা ধরল। জয় হাইবুট জোড়া নিজের রুম পর্যন্ত আসতে আসতে খুলল। তারপর দুটো 2 দিকে ছুঁড়ে মারল। রুমে ঢোকার আগে ডাইনিং টেবিলগুলো আবার একবার পেছন ফিরে দেখে। অন্তু গিয়ে বারান্দায় দাঁড়ায়। শরীর ভালো লাগছে না, দুর্বলতায় হাত পা পড়ে আসছে। গোসলে ঢুকলে জয়ের খুব গান আসে। গলা ছেড়ে গান না গাইলে গোসল শুদ্ধ হয় না। সে গলা ছেড়ে গান ধরল, ভালোবেসে এইবার আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুঁই। গোসল শেষ করে বেরিয়ে দেখলো অন্তু খাবার এনে ঢেকে রেখেছে। জয় লুঙ্গি বাঁধতে বাঁধতে আবদার করে, খাইয়ে দাও।
অন্তু বলল, আমি? জয় বলে, যাস শালা, বিয়ে মোটে একটাই করছি, চাইলেও আরেক বউকে হুকুম করার ক্যাপাসিটি তো আপাতত নাই, তুমিই দাও। অন্তু জয়কে খাওয়াতে খাওয়াতে বলল, লোক এসেছিল। এমপির লোক? অন্তু লোকমা তুলে ধরল। তাদের দুজনের কথাবার্তা মুখে খুব বেশি বলার দরকারই পড়ে না। অঙ্গভঙ্গি মুখভঙ্গিতেই আধো আধো কথায় সব জানা বোঝা হয়ে যায়। জয় সপ্রতিভ হয়ে উঠল। কি বলেছে? কিছু বলেছে? ওপরে আসছিল? না, আমি নেমে গিয়েছিলাম। জয়ের মুখ লাল হয়ে উঠল। কি বাবদে নিচে নামছিলা কেন? নইলে ওপরে উঠে আসতো। বাড়িতে আপনি বা মেয়র সাহেব কেউ নেই, চুপচাপ চলে যেতে আসেনি ওরা। পরে আমি এবং আপনার ছেলেরা কথা বলে বিদায় করেছি। জয় আনমনে নাক শিউরে মেঝের দিকে চোখ কুচকে চেয়ে রইল। অন্তু জিজ্ঞেস করে, কুষ্টিয়া গিয়েছিলেন আপনি? জয় চট করে তাকায়, অন্তুকে দেখে একটুক্ষণ, তারপর হেসে ফেলে। বাবার মরিদ টরিদ হয়েছ নাকি? দাওয়ায় বসে কাবার কুত্তা খেদাও? অন্তু হাসে। সাধারণ জ্ঞান, আপনার মতো ধূর্ত লোকের ফোন দিয়ে আপনারই ঘরের বারান্দায় কথা বললাম, শুনলেন না আপনি? অন্তু কথা বের করার জন্য বলে, দোলন সাহেবের সাথে কথাও তো শুনেছেন, সেটা বলছেন না কেন? জয় মাথা নাড়ল। না, তখন আসলেই ঘুমাইছি। সেদিন খেয়ে দিয়ে দুপুর অবধি ঘুমিয়ে ঘটনাক্রমে প্রথমত জয় একবার অন্তুকে নিয়ে বড় ঘরে গিয়েছিল এবং মুরসালিনের কাছে কিছু প্রশ্ন ও উত্তর পেয়েছিল, যা চমকপ্রদ, যা জয়ের চিন্তাধারায় বড় গভীরভাবে শেষ তৃতীয় আঘাতটা হেনেছিল। তারপর পুরো বেলাটা সে মদ পান করল, সারা রাত মরার মতো ঘুমালো, যেন সে পালাতে চাইছে মুরসালিনের কথাগুলো থেকে, নিজের থেকে, অতীত থেকে। সেই কথাগুলোর দায় মেটাবার সাধ্য অবধি নেই তার, তা বদলাবার পথ নেই। অতীতকে শুধু স্মৃতিতেই ধরা যায়, তা বদলানোর জন্য যে সময়যন্ত্রের তত্ত্ব মানুষ দিয়েছে তা কেবল একটি কল্পতত্ত্ব। পরদিন সকালে রিমি বের হলো রুম থেকে, রান্নাঘরে অন্তুকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? আমার কি হয়েছে বলতে চান না যখন আমি আর জিজ্ঞেস করলাম না। আমার বাচকটা আজ কয়দিন খুব লাফাচ্ছে, লোকে বলে এটা অশুভ লক্ষণ, আপনি বিশ্বাস করেন? অন্তু হাসল। করতে ইচ্ছে করছে এখন আপাতত, তবে আমার মনে হয় বেশি কাদার কারণে এমন হচ্ছে। জয় 10টার দিকে ঘুম থেকে জাগলে অন্তু বলল, আপনার আজ এমপির কাছে যাওয়ার কথা, তুমি এত ইন্টারেস্ট নিচ্ছ কেন ঘরোয়ালি? অন্তু কেমন উদাসীন হয়ে পড়ল। কারণ কামরুলের মার্ডার আমার হাতেই হয়েছে। কথাটা বলে নিজের হাতে তালু দুটো দেখে তাকিয়ে অন্তু। জয় বলল, কে বলেছে? দোলন স্যার? আমাকে ধরিয়ে দিচ্ছেন না কেন? জয় হেসে উঠল, ঘাড় এই পাশ ওপাশ মুচড়ে বলল, আমার হাতে এবার একটা এমপি খুন করাতে চাও? আপনি এর আগে কাকে খুন করেছেন? জয় গামছা গলায় ঝুলিয়ে গোসলে ঢুকে পড়ল। অন্তু বসে রইল ওভাবেই। সে শুধু এইটুকু বুঝল, জয়মেরের কাছে তার কিছু ঋণ জমে যাচ্ছে। লোকটা নিজে ইচ্ছাকৃতভাবে নিজেকে তার কাছে পাওনাদার করছে নাকি আসলে সে অন্তুকে বাঁচাতে চায়, ভেবেই পায় না অন্তু। জয় বের হলে অন্তু বলল, আপনাদের আমির নিবাস কি বিশাল বড়? জয় ঘাড় ঘুরিয়ে তাকায়, তুমি যাবে? আপনি তো এখন এমপির কাছে যাবেন। জয় মুচকি হাসে। জয় আমিরের মন অনেক বড় সিস্টার, কোনোদিন একবার তা জিতে কিছু চেয়ে দেখতে। অন্তু মনে মনে বলল, এটাই তো ভয়, এটাই তো ভয় জয় আমির। তার দিল জিতে কেউ তার রুহের ওপর অব্দি কবজা পেয়ে যায়, তারপর আপনাকে দিয়ে সব করানো যায়, সব। এত বড় কাঙাল আপনি, অথচ আমার কাছে এই শেষক্ষণে কিছুই নেই আপনাকে দেবার মতো, শুধু যন্ত্রণা ছাড়া। দোলন সাহেবের সঙ্গে অন্তুর প্রথম দেখা হয়েছিল তরুর মৃত্যুর দিন। তরুকে যখন শেষ গোসল করানোর সামিয়ানার নিচ দিয়ে গড়িয়ে আসা পানির সাথে রক্তের ধারা তীর করে গড়িয়ে আসছে। অন্তু ডাইনিং টেবিলের একটা চেয়ারের পায়ার কাছে স্তব্ধ বসা, কিন্তু দোলন সাহেবের মনে হলো অন্তু স্থির, ব্যথিত চোখে শুধু ব্যথা নেই, আছে এক জ্বলন্ত অগ্নিকূপ, যার গভীরতায় জমা আছে ধ্বংসের ছাই। এই ধ্বংসের ভাগ মেয়েটির নিজেরও আছে, তবু তা কবুল, যখন শর্ত অপরপক্ষের ধ্বংসাত্মক পরিণতি। তিনি গিয়ে অন্তুকে বললেন, এক গ্লাস পানি খাওয়াও তো। না, খাওয়াটা ঠিক হলো না, পান করাও, পানি তো খাওয়া যায় না। অন্তু উঠে দাঁড়িয়ে চেয়ার এগিয়ে দিয়ে বলেছিল, বসুন, আমি পানি আনছি। পানি নেই জগে। জয় সবটুকু পান করে বেরিয়ে গেছে। অন্তু সসম্মানে পানি এনে দিল। অন্তুর এই আদব বিনয়টুকু তার চোখের আগুনের সাথে বেমানান। দোলন সাহেব অন্তুকে পরখ করে দেখতে দেখতে একটু অল্প হেসে পানি পান করলেন, বাঁকা হেসে খোঁচা মেরে বললেন, তুমি সেই জয়ের সাথে অকাজে ধরা পড়া মেয়েটি না?
অন্তু অসীম ধৈর্যের সাথে স্বাভাবিকভাবেই বলেছিল, জি, সেই মেয়ে আমি। দোলন সাহেব খুবই অবাক হয়েছিলেন অন্তুর প্রতিক্রিয়ায়। অগোচরে সামান্য হেসেছিলেন সেই দিন। এরপর পলাশের মৃত্যুর দিন দুয়েক পর ভার্সিটিতে আনসারি মোল্লা সাহেব এলেন। অন্তুকে ডেকে নিয়ে বলেছিলেন, তুমি জয়ামীরের বউ? অন্তু হ্যাঁ না কিচ্ছু বলেনি। আবার জিজ্ঞেস করলেন উনি, জবাব দাও না কেন, ভুল ধরেনি তো? অন্তু জিজ্ঞেস করে, আপনাদের পরিচয়? আনসারি মোল্লার সাথে আরো 3 জন পুরুষ। কপালে তাদের নামাজে কড়া পড়ার দাগ, প্যান্ট টাকনো অব্দি গুটানো, অথচ দাড়ি ছাটা, পরনের পোশাক শার্ট প্যান্ট। অন্তুর বিচক্ষণ মস্তিষ্ক সঙ্গে সঙ্গে একটা হিসেব কষে ফেলেছিল। সে কত শুনেছে, অমুকের ছেলে দাড়ি কেটে ফেলেছে, তমুকের ছেলে মাদ্রাসা থেকে যান নিয়ে পালিয়েছে, টুপি দাড়ি থাকলেই কারাগারে পুরে দিয়ে রাস্তাঘাটের লোক কমাচ্ছে সরকার। সেই জোয়ান পুরুষদের মাঝে একজন বলল, গাড়িতে ওঠেন চুপচাপ, এটা আপনার জন্য মঙ্গলজনক হবে। অন্তুকে সেদিনেও সেই পুরনো চটা ওঠা দেয়ালের বাড়িটাতে নেওয়া হয়েছিল। বাড়িটা কার সে জানে না, অন্তু বুঝেছিল এটা ওদের পরিকল্পনা। হামজা যেমন কিশোর ও মুরসালিনকে আটক রেখে এদেরকে স্বীকার করছে, ওরাও জয়ামীরের বউকে ধরে রেখে জয়ামীরের কাছে শর্ত রাখতে চেয়েছিল। তা বুঝে অন্তু বলল, যদি আমার ধারণা সঠিক হয় তো আপনারা মুরসালিন মোহনের শুভাকাঙ্ক্ষী। আপনারা কি আমাকে জিম্মি করতে চান? অন্তুকে বলা হলে জিম্মি করব না, যদি তোমার স্বামী আর ভাসুরকে, বাচ্চারা আর মুরসালিন মোহনের মুক্তির জন্য মানাতে পারো। একটা নির্দিষ্ট সময় দিতে পারি তোমাকে, আর যদি কাজ না হয় তাহলে তোমার পরিবার শেষ। অন্তু আলতো হেসে উঠেছিল। ওরা যে আপনাদেরকে জঙ্গি বলে, এটা কি তাহলে ঠিক? কেমন একটু থতমত খেলো ওরা। নিজেদের জাতের উপর দাগ উঠে আসার উপক্রমে ওরা একটু লজ্জিত ও অপ্রস্তুত হয়ে উঠল। অন্তুর চালটা চট করে খেটে গেল। আনসারি মোল্লা হাসলেন, ওদের মনে হয়, তোমার তা মনে হয় না? আমি পুরোটা না জেনে কাউকে বিচার করি না, না বুঝে কাউকে পাপী মানি না, না দেখে কোনো ধারণা রাখি না, তবে আমার আন্দাজ শক্তি টুকটাক ভালো। তাই নাকি? অন্তু বলে, আমি এবং আপনাদের পথটা অনেকটাই একদিকে যায়। একদিকে যায়? তোমার পথ কোন দিকে যায়? অন্তু বলল, জয়ামীর বলে তার আর হামজার পথ এক, গন্তব্য আলাদা। চাইলে আপনাদের সঙ্গে আমি একটা সেরকম চুক্তিতে আসতে পারি। আনসারি মোল্লা ভ্রু জড়িয়ে তাকালেন। খুব সতর্ক চোখে পরখ করলেন অন্তুকে। হাঁটুর বয়সী মেয়ে, নমনীয় অতি সুশ্রী মুখখানা, অথচ কথার ধারে ছুরির ডগা ক্ষয়ে যাবার ভাষা ও অর্থবোধক গভীরতায় ডুবে গেলে চলে। সতর্ক কণ্ঠে বললেন, কেমন চুক্তির কথা বলছো তুমি? এই যে আপনারা বললেন আমার পরিবারের ক্ষতি করবেন আমি মানাতে না পারলে, নিশ্চিত জেনে রাখুন আমি মানাতে পারবো না। তা বলে আপনারা কি আমার পরিবারের ক্ষতি করবেন? এটা তো আপনাদের উদ্দেশ্য নয়, বরং আপনারা মুক্তি চান, যেটা আমিও চাই, আর সাথে আরো কিছু। তো সেই চেষ্টা ও উদ্দেশ্যে কিছু করা যাক। বেশ কয়েকটি পুরুষ উৎসুক হয়ে চেয়ে রইল। অন্তু বলল, হামজা ও জয়ামীরের শেষটা আমি চাই, এজন্য আপনারা চাইলে আমাকে সাহায্য করতে পারেন, আর আমি আপনাদেরকে। এই যে আজ কথা হলো, এরপর আর কথা হবে না, পথ নেই। তাহলে কিভাবে যোগাযোগ করব? অন্তু সব বুঝিয়ে দিল। ওদের ওয়ার্কশপে একটা লোহার আসবাব বানাতে দিন, যেমন ধরুন স্টিলের দরজা বা গ্রিল। স্বর্ণকার বা ওয়ার্কশপওয়ালারা পেশাগত ছ্যাঁচড়া হয়, রোজ তাগাদা করেও মাল পাওয়া যায় না। সেক্ষেত্রে যখন কোনো কথাবার্তা আমাকে দেবার থাকবে, সেদিন যাবেন তাগাদায়। একটু ঘ্যান ঘ্যান করে আসবেন, খুব বেশি না। খুব বেশি করলে আবার দ্রুত বানিয়ে ফেলবে জিনিস, সেটা করলে চলবে না। হালকা একটু ঘ্যান ঘ্যান করে কোনো এক ফাঁকে বার্তা লেখা কাগজ মুড়িয়ে দোতলার পূর্ব দিকের বেলকনিতে ছুঁড়ে মারবেন। সাবধানে, তার ডান পাশে একতলায় কিন্তু একপাল পার্টির ছেলে বসে থাকে। তার একটু নিশানা ভালো, দেখতে সাধারণ এমন কেউ যাবেন, দেখতে যেন মোল্লা মোল্লা না মনে হয়, আর একটু চতুর হলে ভালো হয়। এছাড়া রাত তো রয়েছেই। সেখান থেকে সেদিন অন্তু ভীষণ অস্থির হয়ে বাড়ি ফিরেছিল। উত্তেজনা, ভয় ও বুকের ব্যথা একাকার হয়ে শরীরের প্রতিটা লোম শিরশির করছিল। সে কি থেকে কি করবে না ভেবে পাওয়ার অস্থির মুহূর্তগুলো আনসারি মোল্লা যেন দূত হয়ে এসেছিলেন। অন্তু এক বন্দিনী নারী, যার মস্তিষ্কে গিজগিজ করে পাটোয়ারি বাড়ির ধ্বংসের আঁকিবুকি, অথচ প্রয়োগক্ষেত্র ও সুযোগের অভাবে সেই সব বোকামি ও ব্যর্থতার হিসেবে নিষ্ফল হয়ে পড়ছিল। আনসারি মোল্লা সেই সুযোগটাই পেশ করলেন অন্তুর সামনে। অন্তু বুঝেছিল তার ও মুরসালিনের মনোভাব খুব মেলে। তারা দুজনই নির্দিষ্ট দলের প্রতি আকৃষ্ট নন, তারা শুধু সমাজের চলমান অশান্ত পরিস্থিতির বদল দেখতে চায়। পথ তৈরি হবার পর অন্তুর হাতে একমাত্র বাকি কাজ জয়ামীরকে পুরোটা ঘুরে দেখা, দুনিয়ার প্রতি দাসত্ব নিয়ে আসা, যেটার নাম মায়া। অন্তু জয় নামক কিতাবের সবটা না পড়ে কেবল শেষ পৃষ্ঠা পড়ে কোনো সিদ্ধান্তে এসে নিজেকে অবিবেচকের তালিকায় স্থান দিতে পারে না। সেদিন অন্তু গোসল করে ভীষণ কেঁদেছিল আল্লাহর কাছে।
শুকরিয়া জ্ঞাপন ও আগামীর পথ সহজ করতে প্রার্থনা করেছিল। তার পরদিন আবারও এক মোক্ষম দিন এলো। মুরসালিন মহানের মুখে তার নামের মতোই রাজনীতির মহান বিশ্লেষণ শোনা, আর দোলন সাহেবের সাথে পুনরায় সাক্ষাৎকার। অন্তু সেদিন দোলন সাহেবকে আবিষ্কার করে ফেলেছিল মুরসালিন ও তার কথোপকথনের মাঝেই। বড় দ্বিধান্বিত এক চরিত্র, তার কথাবার্তার ভেতরে লুকানো মনোভাব, আরামপ্রিয় শীতল শান্ত চিত্ত। এক একটা প্রশ্ন, জবাব, মুখের জটিল ভঙ্গিমা, কথার মর্ম, শব্দহীন অর্থপূর্ণ হাসি, সব মিলিয়ে অন্তু দোলন সাহেবের চোখে মুখে যে মুরসালিন মহানের জন্য সুপ্ত প্রশ্রয় দেখেছিল তা অন্তুর পথকে আর একটু সুগম করল। কিছু মানুষ থাকে যারা ভীষণ ছন্নছাড়া গোছের হয়। এদেরকে দেখে কখনো কখনো মনে হয় এরা বোধহয় নিজেকেও ভালো মতো বুঝতে পারে না। এরা সব বুঝে জেনে দেখেও বড় গাছাড়া। এদের ভেতরে সুপ্ত ইতিবাচক প্রশ্রয় খুঁজে বের করতে একটু টানাটানি করতে হয় বটে, তবে তা বের করতে পারলে এরা উপকারী, কিন্তু তা নিজের মুখে স্বীকার করতে নারাজ। দোলন সাহেবও সেই গোছের মানুষ। সেই দিন বড় ঘরে ভালো ভোজ হয়েছিল, বাড়িতেও ভালো রান্না। দুপুর গড়িয়ে যাওয়ার সময় অটল মুরসালিনের সঙ্গে কথা বলে ব্যর্থ হয়ে ফিরে যাবার সময় অন্তু সবিনয়ে দাওয়াত করলো দোলন সাহেবকে। দোলন সাহেব ঝাড়ি মারলেন একটা, তোমার হাতে খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। জয়কে বলেছিলাম বিয়ে করিস না, মেয়ে লোক ভালো না, কি খাওয়ানোর জন্য যে এত তোষামোদি ডাকাডাকি। বলতে বলতে ওপরে উঠে এসে টেবিলে বসে পড়লেন। অন্তু হাসল। সেই দিন নিজে হাতে বসিয়ে খাইয়েছিল দোলন সাহেবকে অন্তু। এক মনে খাচ্ছিলেন দোলন সাহেব। অন্তু আরো পরখ করে দেখেছিল ওনাকে। দোলন সাহেব খেতে খেতেই বলে উঠলেন, তোমার মতো জোচ্চোর মেয়ের চোখ ভয়ঙ্কর, বড় বড় সভ্যতা গিলে হজম করে ফেলতে পারো। আমি ভোলা ভোলা মানুষ, ওই চোখ দিয়ে আমাকে দেখো না। অন্তু বলে, সেই সভ্যতা যদি পাপের হয়, এখানে আপনার রায় কেমন স্যার? আমি উকিল, জজ না, রায় দেওয়া আমার কাজ না। অন্তু বলল, প্রতিটি মানুষের ভেতরে নিজের জন্য একটি জজ থাকে, যার নাম বিবেক। আমি সেই জজের কাছেই রায় চেয়েছি স্যার। আচ্ছা, আমি কি বেটা ছেলে মুরসালিনের উজবুক কথার দ্বারা অত্যাচারিত হয়ে আবার তার মহিলা রূপের কাছে এসে ফাঁসলাম নাকি? আরাম করে খেতে দাও, নয়তো বলে দাও আমি খাচ্ছি, এটা তোমার সহ্য হচ্ছে না, হাত ধুয়ে উঠে পড়ি। অন্তু হেসে ফেলল। আমারও স্বপ্ন আপনার মতো আইনজীবী হবার। কথা এত জটিলভাবে বলবে না, তোমার বাক্য অপূর্ণ, তাতে বহুমুখী অর্থ প্রকাশ পাচ্ছে। পরিষ্কার করে বলো, ছিল নাকি আছে? অন্তু প্রসঙ্গ বদলাতে আরেকটু ভাত জোর করেই তুলে দিল দোলন সাহেবের প্লেটে। সরল গলায় বলল, স্যার, আমি তো আপনার ছাত্রী বয়সী হব। আপনার আইনে কি ওই নিষ্পাপ বাচ্চারা কোনোভাবে দোষী এবং সেই দোষের শাস্তি ওই অবরুদ্ধ কুঠুরিতে পাবে? দোলন সাহেব বললেন, কি বলতে চাচ্ছ তুমি? অন্তু বিনয়ের সাথে বলল, স্যার, আমি প্রশ্ন করেছি মানে জবাব চাইছি, কিছু বলছি না। জবাব দিলে খুশি হতাম। দোলন সাহেব মাংসের হাড় চিবোতে চিবোতে অনেকক্ষণ ধরে অন্তুকে এ পর্যায়ে দেখেছিলেন সেই দিন। তারপর বলেছিলেন, তোমার উদ্দেশ্য আমি জানি না, কিন্তু মেয়ে, তুমি জানো খুব কম। তুমি যে বিষয় নিয়ে ভাবছ তার সূত্রপাত শতাব্দী প্রাচীন। আজ কালের দুই একটা ঘটনা দিয়ে ইতিহাসকে প্রভাবিত করার চেষ্টা করো না। তুমি কিছুই জানো না, চারপাশ বোঝো না। আমি জানি স্যার, আমার সীমা আমি জানি, এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আমার নারী মন শুধুই ওই ছোট বাচ্চাগুলোর জানের মুক্তি চায়। আমি আর কিছুই চাই না। নাদান এক অবলা মেয়ে স্যার, আর না এর বেশি কিছু জানতে চাই। কিন্তু এই বাচ্চাগুলোর তো কোনো ইতিহাস নেই, ওরা তো শুধু নিষ্পাপ নির্যাতিত প্রাণ। এইটুকু জানা তো আমার সঠিক স্যার। আমি আর কিছু জানতে বা বুঝতে চাই না। জেনে করবই বা কি? এই অসহায়ত্ব বোধহয় অন্তর কণ্ঠে কোনোদিনও ফুটে ওঠেনি। সেদিন সে এই চালে নিজের নারী কণ্ঠে যতটা অবলা ভাব, নিরীহপনা তুলে ধরেছিল, তা বোধহয় কাজও করেছিল দোলন সাহেবের গাছাড়া মেধাবী নরম মনের ওপর। তুমি এসব আমাকে বলছো কেন? তোমার হাতে এত মজার খানা খেয়ে কি আমি ঋণী হলাম? এখন তার বদলা চাইবে? অনুরোধ স্যার, এভাবে আমাকে ছোট করবেন না। আপনি আমার গুরুজন, আপনাকে খাওয়ানো আমার জন্য সুখের বিষয়। এতে কোনো উদ্দেশ্য প্রবণতা নেই। আমি শুধু জানতে চাইছি, আপনার কি খারাপ লাগে না ওই বাচ্চাগুলোর জন্য? ওরা তো এই দলীয় দাঙ্গার অংশ নয়। পাপ না করা অবধি তো সৃষ্টিকর্তাও পাপ লেখেন না। ওরা কেন কষ্ট পাচ্ছে? জয় গোসল সেরে হাউমাউ করে এসে খেতে বসার আগ অবধি এই কথাটুকুই হয়েছিল। অন্তুর জন্য ছিল শেষ এক প্রচেষ্টা। হয় দোলন সাহেব মেনে নিয়ে চেপে যাবেন, নয়তো সব বলে দিয়ে অন্তুর রাস্তা চিরকালের মতো ওখানেই বন্ধ করে দেবেন। কিন্তু বড় বড় কাজে এমন দুঃসাহসিক পদক্ষেপ হুটহাট নিয়েই ফেলতে হয়। অন্তুও তাই করেছিল। আশ্চর্যজনকভাবে দোলন সাহেব তার কয়দিন পর মাঝরাতে ওই দিন বড় ঘরে আবার আসা অবধি এইসব কথা কাউকেই বলেননি। অন্তু নিজের দৃষ্টি ও আন্দাজ শক্তির ওপর একটু আশ্বস্ত হয়েছিল এতে। সে যে দোলন সাহেবের চোখে মুরসালিনের জন্য প্রশ্রয় ও সহমর্মিতা দেখেছে, তাও বোধহয় দ্বিমুখী চাপা আইনজীবী বদিউজ্জামান দোলন বুঝতে পেরেছিলেন।
আগের দিন দুপুরে জয় বড় ঘরে যাবার সময় অন্তু পিছু নিল। জয় কপাল জড়ায়, আমার পেছনে কি? এপারের মানুষদের ওপারে কাজ নেই। অন্তু আবদার করে ওঠে, আমাকে ওপারের মানুষই ধরে নিন। এতগুলো দিন ওপারের মানুষের সাথে ঘর করে আর বিভেদ থাকতে আছে। এতিমগুলোকে দেখে আসি এই সাথে। জয় এক পেশে হাসে, কখনো আমাকে দেখার জন্য তো এমন ব্যাকুল হওনি। এতিম তো আমিও। জয়ের হাসিতে তাল মিলিয়ে অন্তু এক গভীর হাসি হাসে। সরল গলায় বলে, আপনাকে আমি এতিম হিসেবে পাইনি জয়ামির, আসামি হিসেবে পেয়েছিলাম। আসামি এতিম হলে সেটাই কেন আমার হবে? জয় হেসে মাথা দোলায়, ঠিক। কেন যাবেন ওখানে? কথা শেষ হয় নাই জঙ্গি মুরসালিনের সঙ্গে, ওর আরো কিছু বলার আছে। রসিকতা ছেড়ে স্বল্প সহজ জবাব দেওয়া জয়কে অন্তর নতুন লাগে। সে জয়কে গভীর চোখে দেখে কয়েক দণ্ড। জয় এখনো হাসে, কিন্তু সেই হাসি শুধুই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে যেন। প্রাণ খুলে হাসতে জয় বাধা পায় কোথাও। কিছু একটা তাড়া করছে আজ 3টে দিন। এই হাসিতে চিরচেনা জয় নেই। অন্তু গিয়েই আব্দুল আহাদের কাছে হাঁটু গেড়ে বসে ওর মাথাটা কোলে তুলে নেয়। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, চেতনা নেই বললেই চলে। জয়কে দেখে মুরসালিন উঠে বসার চেষ্টা করল, কেসে উঠল কয়েকবার। কাশির চাপে নাক দিয়ে রক্ত উঠে এলো। তার সেই সুদর্শন পৌরুষ রূপ আর নেই। বিদ্রোহের ছাপও অসুস্থ ক্ষতবিক্ষত মুখের মলিনতায় ঢাকা পড়ে গেছে। তবুও মুরসালিন হাসল। কি খবর রে? জয় একটা মেশিনের সাথে হাঁটু খাড়া করে হেলান দিয়ে বসে। চুপচাপ কিছুক্ষণ দেখে মুরসালিনকে। তোর বাপের অর্ডারে সেই দিন আমির বাড়িতে হামলা হয় নাই, তাই তো? এই তো বলতে চাস? মুরসালিন বলল, এছাড়া কিছু বলতে চাইলে বানাতে হবে। সত্যি বলতে এটাই। জয় ঠোঁট উল্টে মাথা নাড়ে। মোল্লারা কত নিষ্পাপ হয়। মুরসালিন বলল, মোল্লা কি? মানুষ জন্মালে কোনো না কোনো ধর্মের হয়ে জন্মায়। পরবর্তীতে জীবনে সেই ধর্ম পালন তার কর্তব্য, এতে কোনো দ্বিমত নেই। আর তা করলে যদি মোল্লা হয় তো খারাপ কি? তুই বারবার ভুলে যাস, আমি সৈয়দ বংশের হলে তুইও আমির বংশের বংশধর। তোর কি মনে হয় তোর পূর্বপুরুষেরা তোর আর তোর চাচার মতো বেদুইন নাস্তিক ছিল? জয় বলল, না না তো। মুরসালিন বলল, শুনেছি তোর দাদুভাই একজন সৎ মহৎপ্রাণ ধর্ম মাতব্বর ও সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। মোল্লা মোল্লা করছিস কেন? ধর্ম মানুষকে সরল পথ দেখায়। এজন্য মানব জীবনে ধর্ম বারবার উঠে এলেও তা কখনো মানুষে মানুষে বিভেদ তৈরি করে না। আমি মোল্লা, তুই কি? মোল্লাটাই বা কি? আর কে বলেছে তোকে আমি মোল্লা? পারিবারিকভাবে আমাকে ধর্ম শিক্ষা দেওয়া হয়েছিল, আমি কিন্তু তা পালন করতে পারিনি ঠিক মতো। তবুও কি আছে, অন্তত তোর মতো বিপথে বোধহয় যায়নি। আমি কোনো দল বা সংগঠনের নই জয়। আমি মুক্তিকামী, তাতে শতভাগ ধর্ম নেই। জয় তাচ্ছিল্য করে বলে, তো বলতেছিস তোর পরিবার স্বাধীনতা বিরোধী ছিল না? এ কথা আগেও হয়ে গেছে, বারবার একই প্রশ্ন করতে আসবি না। জয় বলে, আর আসবো না, আজ বল। মুরসালিন জয়ের দিকে তাকিয়ে কেমন অদ্ভুত হাসি হাসে। তারপর বলে, আমার ধারণা তারা স্বাধীনতার বিরোধী ছিল না, তারা মূলত এই তথাকথিত স্বাধীনতার বিরোধী ছিল। এক দেশের পরাধীনতা থেকে মুক্ত হয়ে আর এক দেশের গোলামি খাটা এই স্বাধীনতার বিরোধী ছিল। যে স্বাধীনতা অন্য দেশের শাসকদের থেকে মুক্ত করে নিজের দেশের শোষকদের হাতে দেশ সমর্পণ করে, সেই স্বাধীনতার বিরোধী ছিল। এবং তোরা যেটাকে স্বাধীনতা বলিস, ওরা আসলেই সেই স্বাধীনতার বিরোধী ছিল। এটা অন্যায় হলে তারা অপরাধী, রাজাকার, এ কথা আমি রোজ স্বীকার করি। জয় জিজ্ঞেস করে, সেদিন যদি তোর বাপ আমির বাড়িতে আক্রমণ না করে তাহলে কারা করেছিল? মুরসালিন বলল, না বললে মেরে ফেলবি? জয় বলে, কথা পেঁচাস না মুরসালিন। মুরসালিন বলল, যে প্রশ্নটা তোর কমপক্ষে 20 বছর আগে আমার আব্বাকে করা উচিত ছিল, তা এত কিছুর পর আজ এই শেষ বেলায় এসে ধ্বংসের মহাক্ষণে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছিস? তার জবাব দেওয়ার ইচ্ছে আমি কোথাও খুঁজে পাচ্ছি না জয়। কি করি বলতো? জয় অনেকক্ষণ মুরসালিনের দিকে চুপচাপ তাকিয়ে রইল, পরে নজর ঝুঁকিয়ে বলল, এতদিন ভেতরে প্রশ্নটা আসে নাই, কারণ উত্তরটা আমি নিশ্চিত জানতাম। আজ সেই নিশ্চিত জানা উত্তরে একটু অনিশ্চয়তা আসছে, তা দূর করতে আসছি। ভনিতা করিস না, বল, আর কোনোদিন জিজ্ঞেস করব না। মুরসালিন আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করে। হাত পা যেন ব্যথায় মুরসালিনের সঙ্গ ছাড়তে চাইছে। কোনো রকম হেলান দিয়ে বসে কাশতে কাশতে বলে, তোর সেই নিশ্চিত জানা অবাস্তব উত্তরের ওপর সামান্য অনিশ্চয়তাটুকু আনতে আমার পরিবার সহ আরো অনেকের বহুত কঠিন মূল্য চুকাতে হয়েছে। তোর ভুলভাল বিশ্বাসেরও কত দাম জয়, তা টলাতে কত রক্ত, কত চোখের পানি, কত হাহাকার ঢালতে হয়েছে। সেই সাথে তোর ধ্বংস তো আছেই। বড়লোকদের ব্যাপারই আলাদা, বল। জয় হাতের তালু দিয়ে
মুখ থেকে মাথার চুল অব্দি সাপটে নিয়ে ঘাড়ে ঠেকায়। ক্লান্ত গলায় জিজ্ঞেস করে, কেন মারা হলো আমির পরিবারকে? মুরসালিন একটু তীব্র গলায় জানায়, তোর বাপ জনাব জাবেদ আমির সাহেব বামপন্থী রাজনীতিকে সমর্থন করতেন। জয় যেন কথা বলতে ভুলে যায়। বেশ কিছুক্ষণ পর আস্তে করে উচ্চারণ করে, সে কমিউনিস্ট? মুরসালিন মাথা নেড়ে সায় দেয়, কমিউনিস্ট। যুদ্ধের পর তোর বাপ চাচা দুই ভাই দুই পথে পা বাড়িয়েছিল। তোর চাচা গিয়েছিল ত্রাসে, আর কলেজ জীবন থেকেই তোর বাপ কমিউনিস্ট পার্টির সাথে জড়িত হয়ে পড়েছিল। যখন তোর বাপ মরেছে, একজন সক্রিয় কমরেড হিসেবে মরেছে। এরপর আশা করি বাকিটা আর তোকে কখর মতো ধরে ধরে বোঝাতে হবে না। জয়ের মাথা একটুখানি চক্কর মেরে উঠেছিল বোধহয় সেই সময়। চোখ দুটো বুঝল সে। আমির নিবাসী ঘটে যাওয়া সেই মৃত্যু অনুষ্ঠানের পর থেকে 20টা বছর ধরে সে যা পুষছে ভেতরে, তার প্রেক্ষিতে যা যা তার সঙ্গে হয়েছে, সে যা যা করেছে, জীবনের এই পর্যায়ে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সবটা একবার বৃত্তের মতো ঘুরে এক বিন্দুতে স্থির হলো। জয় আমিরের এই জীবনটা ভুল ও বৃথা। মুরসালিন বহুবার বলেছে, কখনো কখনো কিছু কাঠামো যেই প্রেক্ষাপট, ভিত্তি ও উদ্দেশ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে, তা পরবর্তীতে পর্যায়ক্রমে বাস্তব প্রয়োগে অকার্যকর ও হিতে বিপরীত হয়। সুবিধার জন্য গড়ে ওঠে, ক্রমে তা অসুবিধাজনক হয়ে ওঠে। সেই কাঠামোর ওপর দ্বিধা জটিলতার প্রলেপ লেগে যায়। কমিউনিজম কাঠামোটি তেমন কিছুই হয়তো। তা গড়ে উঠেছিল শোষিত মানুষদের কাতরতা রোধে। একই সমাজে কেউ গরিব, কেউ ধনী। গরিবেরা ধনীর গোলাম, নেই তাদের ন্যায্য প্রাপ্তি, পরিশ্রমের মূল্য। খাটছে, কেবল খাটছে। ডিম দেওয়া হাঁস খায় দারোগা 12 মাস, এই ধরনের ব্যবস্থা। কিন্তু কেউ জমিদার, কেউ বা তার জমির হাল চাষি। এই সমাজকে বদলাতে একবার সাম্যবাদী সমাজতন্ত্রের উদ্ভব হলো। এটা সেই সমাজের কল্পতত্ত্ব, যেখানে কেউ রাজা নয়, আর কেউ রাজা না হলে বাকিরা প্রজাও হয় না। সুতরাং সেখানে সবাই রাজা, তারাই প্রজা। পরিশ্রম যেই করুক, তার ফল কেউ বেশি বা কম পাবে না। কেননা মালিকানা পরিশ্রমকারীর নয়, সমাজের। কোরবানির মাংস ভাগের মতো সবার নিজস্ব কোরবানির পশুর একাংশ সমাজের হাতে যাবে। সমাজ সেখান থেকে জনপ্রতি সবার জন্য সমান ভাগে ভাগ করে সবার চাহিদা মেটাবে। কিন্তু কোরবানি একটি উৎসর্গ, পরিশ্রম করে ফলানো ফসল তা নয়। সবাই সমান পাবে, এটাই হলো সমবন্টন তত্ত্ব। তবে এটা ন্যায্য প্রাপ্তি কিনা তা নিয়ে সন্দেহ আছে। যে পরিশ্রম করছে সে পাচ্ছে, এটা তার অর্জন। কিন্তু কেউ পরিশ্রম না করেও সেই সমান পাচ্ছে, এটাও বোধহয় সেই অসম বন্টনের পর্যায়ে পড়ে। যদিও সাম্যবাদের ভিত্তি অনেকটাই এই রকম, তবুও কখনো কখনো কোনো অঞ্চলের সামাজিক পরিস্থিতি যখন ধানমন্ডি অভিজাত এলাকা ও তার পাশে গড়ে ওঠা মোহাম্মদপুর বস্তির মতো হয়ে ওঠে, তখন সমাজে সমাজতন্ত্রের বড় প্রয়োজন পড়ে যায়। ধানমন্ডিতে বাংলাদেশের শীর্ষ নেতাগোষ্ঠী, শিল্পজীবী ব্যবসায়ীদের বসবাস, যেখানে টাকা পকেটে থাকা ওয়ালেট টিস্যুর মতোই। নাকি সর্দি এলে একটা নোট বের করে নাক মুছে ডাস্টবিনে ফেলা ব্যাপার। তার পাশেই মোহাম্মদপুর বস্তির অভুক্ত পেটের চোচো আওয়াজের রোল, মাটিতে গড়াগড়ি খাওয়া নোংরা হাড্ডিসার শরীরগুলো। গ্রামের খেতে দিন 2 লিটার ঘাম ছড়িয়ে ফসল ফলানো কৃষক পায় না ন্যায্য মূল্য। কিন্তু ধানমন্ডিওয়ালাদের সিন্ডিকেটে বাজার গরম। খেতে খাওয়া আরেক শ্রেণীর মানুষের জন্য আধা কিলো আলু, 1 টুকরো রৌপ্য। ধানমন্ডিওয়ালাদের কারখানায় পুড়ে কয়লা হওয়া শ্রমিকের পরিবাররা পায় না শ্রমিকের জানের মূল্য, অথবা শ্রমজীবীরা বেঁচে থাকতেও পায়নি ন্যায্য পারিশ্রমিক। এ সময় সাম্যবাদের জয়গান গাইতে ইচ্ছে করে চট করেই, যেভাবে গেয়ে উঠতেন কাজী নজরুল ইসলাম। দেখেন সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে নিচে ফেলে দিল ঠেলে, চোখ ফেটে এলো জল, এমনি করিয়া কি জগৎ জড়িয়া মার খাবে দুর্বল। যে কোনো অঞ্চলের স্বাধীনতা সংগ্রামের পরবর্তী অবস্থা যুদ্ধরত অবস্থার চেয়ে বেশি ভয়াবহ। বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতিও এই নীতি এড়াতে পারেনি। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির পুনর্সংগঠন প্রায় অসম্ভবের মতো হয়ে উঠেছিল। রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি, তার উপর ভারতে থাকা শরণার্থীরা ফিরলে আরও সংকট বাড়ল। আওয়ামী সরকারের দুর্বল নেতৃত্ব, আধিপত্য বিস্তারের নেশা, অদক্ষতা আর খুব ভালো পর্যায়ের দুর্নীতি আকাশ ফুঁড়ে ওঠার জোগাড় হয়েছিল। চারদিকের হাহাকার ও দুর্নীতি সমানুপাতিক হলো। হাহাকার যত বাড়ছে, আরেক শ্রেণীর মানুষের দুর্নীতিও সমান বা অধিক হারে বাড়ছে। এসব দেখতে দেখতে জাবেদ আমির কেমন ক্লান্ত হয়ে উঠেছিলেন। সেই সময় ঘটনাক্রমে কমিউনিস্ট পার্টি বঙ্গবন্ধুর বাকশালে যোগদান করলেও একসময় তারা বাকশাল ছেড়ে দিল। হতে পারে তারা টের পেয়েছিল বঙ্গবন্ধু তার অদক্ষ অনৈতিক শ্রেণীগত আধিপত্য বিরাজমান রাখতেই বাকশাল গঠন করেছে, যা গরিবকে কবরে নিচ্ছিল আর সুযোগ সন্ধানী দুর্নীতিবাজদেরকে আকাশে তুলছিল। এই শ্রেণী শোষণ কমিউনিজম মানে না। স্বভাবতই তারা আবারও নিজেদের বামপন্থী চেতনায় ফিরে গেল।
বিরোধ তৈরি হলো তৎকালীন সরকার ব্যবস্থা ও গণতন্ত্রের সাথে। জাভেদ আমির কলেজ ছাত্র থাকাকালীন দেশে দুর্ভিক্ষ এলো। সাল 1974-এর মার্চ। সরকার বলছিল এই দুর্ভিক্ষের কারণ তখনকার এলাকাগত বন্যা ও জনসংখ্যা বৃদ্ধি, কিন্তু বিশ্লেষকরা এটা মানতে নারাজ। অবশ্য এর পেছনে তাদের একটা যুক্তি আছে। তারা দেখেছে সে বছর দেশে এলাকা ভিত্তিক যথেষ্ট ফসল হয়েছিল, কিন্তু তা মজুতকরণে যে ব্যবস্থা গ্রহণ দরকার তা করা হয়নি ঠিকঠাক। বরং তখন সরকার নিজেকে গদির সাথে শক্ত করে আটাতে ব্যস্ত। যেমন ভারতের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে, দেশের সম্পদের ভাগবাটোয়ারা, চোরাচালান, বাজার দুর্নীতি কারবার জেনেও পদক্ষেপ না নিয়ে প্রশ্রয় দিয়ে দল ভারী করা। আবার যা মজুদ ছিল তাও দুর্ভিক্ষপীড়িত মানুষ হাতে পাচ্ছিল না। এর একটা কারণ আছে। বাজার তখন বড় শ্রেণীর হাতে, খাটে গরিব, তার আধিপত্য উপর মহল শ্রেণীর, আমজনতার হাত খালি। বড় শ্রেণীর মানুষ হতে গেলে দুর্নীতির বিকল্প নেই বললেই চলে। সুতরাং যাদের হাতে তখন বাজার পণ্য, তারা একটু দুর্নীতি করবেই, এক্ষেত্রেও করল। গরিবের ক্ষুধার্ত পেট ও এক মুঠো চাল ভাতের আশায় হাতে ধরে রাখা খালি টিনের থালাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা শস্য ও পণ্য কালোবাজারে বেচাকেনা করল। এইসব সময় কমিউনিজমকে বড় মনে পড়ে, কেননা কমিউনিজম এই সমাজ ও রাষ্ট্রের এইসব রোগের ঔষধ হিসেবে গঠিত হয়েছিল। জাভেদ আমির আর পরিণতি ভাবার সময় পেল কোথায়? এই দুর্ভিক্ষ, মানুষের হাহাকার, নতুন তথাকথিত স্বাধীন দেশের নাটকীয় মঞ্চ তাকে বামে ঠেলে দিল। এই বামে সে সমাজতন্ত্র দেখেছিল, যেদিকের নীতি অন্তত শ্রেণীকে এক করে। বড় শ্রেণী ছোট শ্রেণীর নীতিকে কবরে নামালো সাম্যবাদ। সেখানে গরিবের পেটেও সেই একই খাবার এবং ততটুকু খাবার পড়ার কথা যা বড় লোকের পেটে পড়ে। জাভেদ আমির যুদ্ধ শেষে একটু নিস্তেজ হয়ে পড়লেও সেই কয়দিন পর পরবর্তী দৃষ্টিকোণ হিসেবে আবার ফিরলেন। গণতন্ত্রের সরকার ব্যবস্থাকে ঘেন্না করার রোগে ধরল তাকে। সমাজতন্ত্রের উল্লেখযোগ্য অপকারিতাকে একপাশে সে বহু বছর ছুটেছে সাম্যবাদের পেছনে। পরিশ্রমিকদের ঘাম ও গরিবের পেটের ক্ষুধার মূল্য চাইতে চাইতে সংসার জীবনে আসতে তার বয়স হয়েছিল 31। জয়নাল আমিরের সাথে তার সম্পর্ক এক জটিল রূপ নিয়েছিল। দুজনই দুজনের কর্মকাণ্ডকে বাধা দেবার চেষ্টা করেনি, দুটোই সঠিক তাদের কাছে। জয়নাল মানুষ মারে, তাদেরকে মারে যাদের ওপর জাভেদের ক্ষোভ রয়েছে, কারণ তারা শোষক শ্রেণী, যার বিরুদ্ধে জাভেদের আক্রোশ যাত্রা। কিন্তু দুই ভাই চাইতো অপরকে নিজের নীতিতে আনতে। দুইজনের উদ্দেশ্য এক, রাস্তা আলাদা। জাভেদ চেয়েছিল জয়নাল কমিউনিস্ট করুক। জয়নালের ধারণা ছিল ওইসব আন্দোলন ফান্দোলনে কিচ্ছু হবে না, যে বেলাইনে হাঁটবে প্রথমত তার দুপা, পরে মাথা কেটে নিলেই ঝামেলা খতম। এই দ্বন্দ্বে দুজন কোনোদিন কাছাকাছি আসতে পারেনি, অথচ উদ্দেশ্য এক বলে তাদের শত্রুও এক। বহুবার হুমকি পাবার পরেও জাভেদ রাস্তা ছাড়লেন না। গণতন্ত্রের প্রতি তার ঘেন্না ফুরাবার নয়। গরিব তখনও না খেয়ে ফুটপাতের এক কোণে নোংরা চাদরের নিচে জড়সড় হয়ে রাত কাটায়। কৃষক শ্রমিক তখনও শ্রমের মূল্য পেয়ে ওঠেনি। জাভেদ কেন রাস্তা ছাড়বেন? জয়কে তুলে নেবার আশঙ্কা কতবার দেখা দিয়েছে, কিন্তু জয়নাল আমিরের জন্য সম্ভব হচ্ছিল না। তবে গণতন্ত্রের পূজারীরা এইভাবে বেশিদিন চলতে দেবে কেন? যখন স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের রাজত্ব কায়েম হলো, তখন বাংলাদেশের গণতন্ত্রের দুই প্রধান দল, আওয়ামী ও জাতীয়তাবাদী দল, অল্প দিনের জন্য হলেও একজোট হয়েছিল। এছাড়া দুই দলই যখন গণতান্ত্রিক, তখন গণতন্ত্রের বিরোধীরা যে কোনো সময় তাদের দুজনেরই শত্রু। কেননা কমিউনিজম সমাজতান্ত্রিক গণতন্ত্র মানে। 1994-এর এক রাতে কয়েকদিন পর জাভেদ আমিরের রাজধানী থেকে ঢাকা ফেরায় দুই দলের সম্মিলিত হামলায় মোক্ষম দিন হয়েছিল। কমিউনিস্ট পার্টির যে আওয়ামী বিদ্বেষী রোগ তা ছড়িয়ে পড়েছিল। তারা ক্রমান্বয়ে এক এক কর্মসূচি দেখিয়েছে আওয়ামীর বিরুদ্ধে। তাহলে আর ছাড়াছাড়ি কেন? দুই দলের মিলিত বিদ্বেষ ও হামলায় আমির পরিবার নিঃশেষ হলো এক অবরুদ্ধ নিশীথে। জানা নেই সমাজতন্ত্রের অসুবিধা ও সুবিধার অনুপাত কত, কিন্তু জাভেদ আমির একটি এমন সমাজের জন্য লড়াই করেছেন যা হয়তো সকল কমরেডই স্বপ্ন দেখেন, কিন্তু বাস্তবায়ন অসম্ভব প্রায়। অপকারিতাগুলো প্রকট হয়, উপকারিতা তলিয়ে যায়। তবুও জাভেদ আমির এক জীবন সাম্যবাদের পেছনে দিলেন, যেই তত্ত্বে শ্রেণী, গোত্র, শ্রমিক, মালিক নির্বিশেষে সবাই সমান। মুস্তাকিন একটু হাসে। কখনো ভাবিসনি না এমন করে? জয় কিছুক্ষণ আনমনে হাত দিয়ে ঠ্যাঙের ওপর ঢোল বাজালো, তারপর ঠোঁট কামড়ে হেসে বলল, এত ভাবাভাবি ভালো না রে পাগলা। ভাবলে ক্যালোরি অপচয় হয়। অপচয়কারী শয়তানের ভাই। আমি কিন্তু একজন ভালো লোক। ঠিকই তো, খুব সহজে আপাতত দুর্বল যাকে তাকে শত্রু বানিয়ে নিয়ে তাদের ধ্বংসের পেছনে লেগে যাওয়াটা অনেক বড় সহজ এত ভাবাভাবির চেয়ে। তুই আসলেই একজন সচেতন নাগরিক। জয় দুই পাশে হাত প্রসারিত করে প্রশংসা নেবার ভঙ্গিতে মাথা নোয়ায়। এরপর চুপচাপ সব।
অন্তু কপালে আঙুল চেপে ধরে বসেছিল। তার আবারও মনে হলো এই জীবনে জানা ও অভিজ্ঞতার শেষ নেই। রূপকথা আজগর একদিন অমূল্য একখানা কথা তাকে বলেছিল। দিন যত যাচ্ছে অন্তুর মনে হচ্ছে সে এক অমীমাংসিত প্যারাডক্সে কয়েদ হয়ে যাচ্ছে, যেখানে শুরু বা শেষ নেই। এখানে শেষ থেকে শুরু, এবং সেই শুরু থেকেই আবার শেষের দিকে ধাবিত এক প্রবাহে ভেসে যেতে হয়। কেন এখানে কোনো সিদ্ধান্তে স্থির থাকা যায় না? ভাঙন ধরে যায় কেন? কেন যাই করতে মন স্থির করা যায় তাই কোনো এক পর্যায়ে অসমীচীন মনে হয়। অন্তু ভাবতে লেগে যায়। মুসলিম জীবনের এই পর্যায়ে বোধহয় বড় ক্লান্ত হয়ে পড়েছিল। নিজের শরীরের ব্যথার চেয়ে বড় ঘরে লাশের মতো পড়ে থাকা ছোট্ট ছোট্ট দেহের কাতর আর্তনাদ তার বিদ্রোহ ও জেদকে পরিশ্রান্ত করে তুলেছিল। তারা যখন ডেকে ওঠে মুরসালিন ভাই বলে, মুরসালিনের লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। ওদের জন্য মুরসালিন কি করতে পেরেছে? ওদের নিস্তেজ অসুস্থ ক্ষুধার্ত পিপাসার্ত শরীরগুলো মৃত্যুর প্রহর গুনছে, আর সেই প্রহর খুব কাছে। মুরসালিন আন্দাজ করল হামজা এখনো ফেরেনি। ফেরার পর ঘটনাচক্র পাল্টি খাবে। সবকিছুতেই একটা ধাক্কা লাগে। সেই ধাক্কারই প্রস্তুতি চলছে যেন চারদিকে। হামজা বুঝবে মুরসালিনকে দিয়ে তার স্বার্থ হাসিল হবে না। সব বিগড়ে গেছে। সাথে মুরসালিন অটল, এবং মুরসালিনের দিন শেষ সেখানেই। সেই প্রেক্ষিতেই মুরসালিন সেদিন প্রথমবারের মতো জয়কে কাতর কণ্ঠে বলেছিল, শোন জয়, তোরা যে ভয় পাস এরা বড় হয়ে জঙ্গি সন্ত্রাস তোদের বিরোধী হয়ে উঠবে। মাদ্রাসাগুলো এইসব তৈরির কারিগর তোদের কথাই রইল। ওদেরকে ওদের বাড়িতে পৌঁছে দে। আর ওরা মাদ্রাসায় যাবে না। আমাকে একটা কাগজ আর কলম দে। আনসারি চাচার কাছে চিঠি লিখে দিই, মাদ্রাসার স্থগিত কার্যক্রম বন্ধ করে দেওয়া হোক। জয় উঠে দাঁড়ায়। অন্তু ছটফট করে উঠল। সে কিছু বলতে চায় এই মুহূর্তে, যা বলাটা অনিবার্য দরকার। তার আগেই মুরসালিনকে এমন সিদ্ধান্ত নিতে দেওয়া যাবে না। কিন্তু জয় বেরিয়ে আসার জন্য পা বাড়ালে মুরসালিন ডেকে বলে, 2 টুকরো কাগজ আর কলম দে আমাকে। শেষমেশ একটু আঁকিবুকি করি। অন্তু জয়কে সেদিন মদ খেতে দিল চুপচাপ। সে খুব ভাবল, জয়কে দেখল, ওই জটিল চেহারায় অনুশোচনা আছে কিনা ঠিক বোঝা যায় না। কিছু ঝাল পাকোড়া, কাঁচা আদা মচমচ করে চিবিয়ে খাচ্ছে। আরাম করে বসে মনোযোগ সহকারে ড্রিঙ্ক তৈরি করছে, যেন সে সেই মদের তরলে ডুবতে চায়, কিছু খুঁজতে চায়। 1 বোতল রাম খুলে কয়েক ঢোক ঢকঢক করে গিলল। আবার কি মনে করে একটা ড্রিঙ্ক বানাতে বসলো। 1 শট রাম লিকুইড, বিট লবণ, চিনি, সোডা ওয়াটার, লেবুর রস, আইস কিউব। তার চোখে মুখে চিন্তার ভাব নেই। অন্তু হিসেব কষে। জয় বারবার বলে তার জীবনে অভিজ্ঞতা বেশি। অন্তু টের পায় আসলেই অতিরিক্ত বেশি। সেক্ষেত্রে জয় আজ আর চমকায় না, থমকায় না, চিন্তা ভাবনা ও পথ বদলায় না, এবং যেন সে জানে কি হবে, কি হচ্ছে, কি হতে পারে। সব জেনে সে সেদিকে বড় আরাম করে 1 কদম 2 কদম করে এগিয়ে যাচ্ছে। প্রেম পূর্ণতা সেটা জয়ের ক্ষেত্রে। জয় তার প্রেমকে আলিঙ্গন করতে এগোচ্ছে। পরদিন দুপুরে কামরুলকে মারার দায়ে এমপির কাছে অন্তুকে ধরিয়ে দেবার প্রসঙ্গ উঠলে জয় বলেছিল, আমার হাতে এবার একটা এমপির খুন করাতে চাও? অন্তু জিজ্ঞেস করেও জবাব পায়নি। এর আগে অন্তুকে কারো হাতে তুলে দেবার প্রশ্নে জয়ের কার প্রাণ নিয়েছে? জয় গোসল শেষে বের হলেও অন্তু একবার জিজ্ঞেস করেছিল। জয় গ্রাহ্যই করেনি। অন্তু বসলো বিছানার ওপর। সেদিকে 1-2 বার তাকায় জয়। নজর সরিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে আয়নায় নিজেকে দেখে স্মিত হেসে মাথা নাড়ে। ডোন্ট লিসেন টু ইউর হার্ট মাই বয়। সেদিন জয় চারদিকের এত বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কর্মসূচি ফেলে অন্তুকে নিয়ে রওনা হলো ঘোড়াহাটের দিকে। এমপির সাথে দেখা করা ফরজ ছিল, কারাগারে যাবার ছিল। শরীর ও মনের ভেতরটাই কেয়ামতের তাণ্ডব অগ্রাহ্য করে অন্তুর হাতটা ধরে চেপে বসলো বাঁশের হাট থেকে ঘোড়াহাটের উদ্দেশ্যে। বাসের ভেতর এক মহিলা, বয়স 45-এর ওপারে, কিন্তু সাজসজ্জায় কিশোরী হবার প্রয়াস। এটা খারাপ না, কিন্তু জয়ের গা চুলকানি আছে এইসবে। তার উপর ওই মহিলাটি বিশাল এক পর্বতের অত বড় ব্যাগ দেখিয়ে জয়কে বলল, ভাইয়া এটা একটু উপরে তুলে দিবেন প্লিজ। জয় 2 পাশে মাথা নাড়ে। না খালা, প্রশ্নই ওঠে না। মহিলা চিকন সুরে চিটপিট করে উঠল, মানে খালা মানে কি? খালা মনে হলো সম্বন্ধের চেংড়ি। হোয়াট ননসেন্স! আমি খালা? খালা মনে হয় আমাকে? জয় একটু নিচু স্বরে চিবিয়ে বলল, না, তোর মতো দামড়া মহিলাকে খালা মনে হবে। এত ভালো না আমার রুচি। মহিলা কথা ভুলে গেল। সম্বন্ধের কি? খালা? বেয়াদব লোক, অসভ্য জানোয়ার, এক্ষুনি শিক্ষা দিচ্ছি। কন্ট্রাক্টর ফুল অ্যাকশন মুডে এসে দাঁড়ালো। জয় শুধু সেদিকে তাকিয়ে দাঁত বের করে হিহি করে হাসলো একবার। কন্ট্রাক্টর পরিমরি করে সালাম ঠুকে আবার চলে গেল। জয় মহিলাকে সবিনয়ে বলল, যাই হোক, আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি, তাই আপনাকে প্রাণপ্রিয় বাংলা ভাষায় বলতে পারলাম না যে। খাসিশালী নাম বাস থেকে।
নয়তো আদমনে ওজন বিশিষ্ট কোমরের ওপর দুম করে এক লাথি মারবো, জানালা ভেঙে বাসের বাইরে গিয়ে পড়বি। যান, নিজের সিটে যেয়ে বসেন। ব্যাগটার ওপর এখন আমি পা রাখবো। জয় ব্যাগটা বাসে মেঝেতে পায়ের কাছে এগিয়ে নিয়ে পাদানি বানিয়ে আরাম করে বসে। অন্তু লজ্জায় কুঁকড়ে উঠল। এত অসভ্য জঙ্গলি একটা লোকের সাথে সে যাচ্ছে। ইচ্ছে করলো বাস থেকে নেমে যেতে। মুখে 2 হাত চেপে বসে রইল। মহিলা কাচুমাচু হয়ে নিজের সিটে যেয়ে বসে। অন্তু বলে, এত জাহিল কেন আপনি? নারীকে ইজ্জত দিতে কোথায় ব্যথা পান? জয় খুব জিজ্ঞের মতো বোঝালো অন্তুকে। ব্যথা না ঘরোয়ালি, এটা একটা চিন্তা। কেউ একজন বলেছিল, যদি সবাইকে ইজ্জতই দেবার তবে বেজ্জত করবো কার? বিষয়টা কিন্তু আসলে ভাবার মতো, ঠিক না? অন্তু কপালে একটা চামড় মারে। জয় সাবধান করলো, নিজে চাপড়ে কপাল ফাটিয়ে আমার দোষ দেবে না। সরল পাইছো তো লুটে খাচ্ছ, নট ফেয়ার। ঘোড়াহাটের গ্রাম্য ঐতিহ্য রূপ বদলেছে। আমির নিবাস এই অঞ্চলে ভৌতিক বাড়ির লোককাহিনীতে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের হামলা হওয়া বাড়ি ওটা। এছাড়া এই বাড়িতে জলিল আমিরের মাথা কাটা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। জাভেদ আমিরকে লোকে দেখেছে। সরকার দ্বারা বাজেয়াপ্ত হওয়া বাড়িটা 2010-এ জয় হাইকোর্টে রিট করে কত কি করে তা ফেরত এসেছিল, কিন্তু কখনোই তাকে এই বাড়িতে আসতে দেখা যায় না তেমন। ফটকের সামনে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ কি যেন চেয়ে দেখল জয়। লোহার ফটকে মরিচা ধরে খসে পড়েছে। বাড়িটা হান্টিং হাউসের খেতাব না পেলে এতটুকু অক্ষত থাকতো অনিশ্চিত। ভৌতিক অতীতের গল্প প্রচলিত থাকায় লোকে আশেপাশে আসে না, কিন্তু চোরের কাছে ভূত কাবু। রাত পেরোলেই বাগানের দামি দামি গাছগুলো উধাও হওয়া ঠেকাতে জাভেদ আমির ও জলিল আমিরের ভূতও পারেনি। অন্তু অবাক হয়ে দেখে আমির নিবাসের সীমানার মাঝে দাঁড়িয়ে থাকা চিলেকোঠা বিশিষ্ট দোতলা বাড়িটিকে। চারধারে বিশাল প্রাচীর লতানো উদ্ভিদ ও শ্যাওলায় ঢাকা পড়েছে। প্রাচীর ঘেরা 20 খানেকের কম হবে না। অন্তুর মনে হলো পরিত্যক্ত প্রাসাদ বটে। বিশাল এক বহরে বুক উঁচু করে দাঁড়িয়ে আছে বিস্তৃত এক পতিত ভূমির মাঝখানে। উত্তর দিকে প্রাচীর ঘেঁষে শান বাঁধানো মৃত পুকুর, জল আলকাতরার মতো দেখা যায়। বাড়িটা জলিল আমিরের অভিজাত রুচিবোধের পরিচয় বহন করছে এখনো। আমির নিবাস জানান দেয়, ঐতিহ্যের মাঝেও আধুনিকতার ঠেসে ঠেসে ভরে রাখা যায়। ফটকে চাপ দিতেই মরিচা ধরা ধাতব আওয়াজ উঠল। জয় আলগোছে অন্তুর হাতখানা চেপে ধরে বলে, ঘরওয়ালি, আপনার শ্বশুরবাড়ি পছন্দ হয়েছে? অন্তু পুরনো দ্বিতল বাড়িটির দিকে দৃষ্টি রেখেই জিজ্ঞেস করে, আপনাদের পারিবারিক পেশা কি ছিল? জয় হাসে। অন্তুর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলে, আমার পারিবারিক ব্যবসা যেহেতু ইল্লিগাল কিছুই হবে, এই যেমন ধরো মুরগির দুধ, পাঁঠার ডিম, মাছের লেগ পিস স্মাগলিং, এইরকম টাইপ অনৈতিক ব্যবসা ছিল। অন্তু কটমট করে তাকিয়েও হেসে ফেলল অনিয়ন্ত্রিতভাবে। জয় তা দেখে নাক কুচকায়। বাড়ির আশেপাশে নজর ঘুরিয়ে দেখতে দেখতে বলে, মশলা, কয়লা, পেট্রোলিয়াম টাইপ কাঁচামালের ব্যবসা ছিল। অন্তু একটা দীর্ঘশ্বাস ফেলল। এক মুহূর্তের জন্য তার মস্তিষ্কে একটা অযাচিত বাচ্চা বাচ্চা খেয়াল এলো। ঘটনাক্রমে সে ঐতিহ্যবাহী বিশাল এক ব্যবসায়ী বনেদি বাড়ির বউ হয়ে গেছে। মানব মস্তিষ্ক এমনই জটিল। হুটহাট পরিস্থিতি ভুলে সুখের চিন্তায় মত্ত হতে তার পরিস্থিতির কাছে অনুমতির দরকার পড়ে না। বাড়ির সীমানায় পা ফেলার পর জয়ের শরীরটা আচমকায় ঝাঁকুনি খেয়ে উঠল সামান্য। অন্তু তা টের পায়, আর চোখে দেখে একবার। কেউ তাকে ডেকে বলে, জয়ামের জীবন্ত পাথর। সে পাথর, তবে জীবন যেহেতু আছে তাই আজও সে শিউরে উঠে ভূতকালের ঘটনাগত আতঙ্কে। অন্তুকে নিয়ে ভেতরে এগিয়ে যায় জয়। 2-4 জন ওদেরকে পেছন থেকে ঘুরে দেখে যায়। কৌতূহল ও সমীহে ভরপুর তাদের চেহারা। এ আমিরদের নুন খেয়ে তাদেরও দিন চলেছে। আজ আমিররা ঘোড়াহাটের অতিথি। জয়কে সবাই এক নজর দেখতে দাঁড়িয়ে থাকে টাকফাটা রোদে। জয় পেছন ফেরে না, সোজা গিয়ে প্রবেশ দরজায় দাঁড়ায়। শাল কাঠের দরজার হুড়কোখানা ভারী লোহার। তার সাথে কত বছর পুরনো এক জং ধরা তালা ঝুলছে। মাকড়সার জাল ও নোংরায় হাঁচি উঠে এলো। অন্তু দরজাটা দেখে, তার উচ্চতার 3 গুণ কমপক্ষে। কালো হয়ে উঠেছে রংটা। চাবি ঢুকতেই চাইছিল না। অন্তু খেয়াল করে, শুধু তালার জং দায়ী নয় এই জন্য, বরং জয়ের হাত ঘেমেছে। হাতের মৃদু কম্পন বোধহয় চোখে ধরা পড়ল। চাবি ভেতরে ঘোরালেও তালা আটকে রইল। অন্তুকে নিজের পেছনে সরিয়ে হাই বুট দিয়ে দুম করে 2 লাথি মারল তালার ওপর। ছিটকে খুলে এলো তালা। জয় দরজা ঠেলে না। দরজা ঠেললেই চোখের সামনে পিছিয়ে যাবে সদর ঘর। সেখানে আছে জলিল আমিরের আরাম কেদারা। শেষবার যখন জয় এই সদর ঘর দেখেছে, সেই আরাম কেদারার পায়ার কাছে দাদু ভাইয়ের মাথা কাটা লাশটা পড়েছিল। জয়নাল আমির হুড়মুড়িয়ে বেরিয়ে গিয়েছিলেন তাকে কোলে নিয়ে।
জয়ের ভয় হয় ওই সদর দরজা খুলতেই এখনই সে দেখতে পাবে দাদুর মাথা কাটা দেহটা পড়ে আছে মেঝের ওপর, একদলা রক্ত জমাট বেঁধে আছে মেঝের ওপর। জয় বিস্ময়ে হতবাক হয়ে ওঠে। সে নিজেকে জানিয়েছে সে সব ভুলে গেছে, তার কিচ্ছু মনে নেই। সে তার মা, বাবা, দাদু কারো চেহারা মনেই করতে পারে না। জয়ের চেতনা ফিরে দরজার ক্যাচ ক্যাচ আওয়াজে। অন্তু দরজা খুলে জয়কে বলে, অসুস্থ লাগছে? জয় হাসে, না, একদম ফিট আছি। সে বলতে পারে না সে তার নিজ ঠিকানায় আজ 21 বছর পর পা রেখেছে। সেই রাতের পর আর কখনো জয় আমির নিবাসে পা রাখেনি। 16 বছর পর 2010-এ সরকারের কাছ থেকে নৈতিক ও অনৈতিকতাকে এক করে সে বাজেয়াপ্ত এই সম্পত্তি উদ্ধার করেছিল। তার এই নিজ ঠিকানায় একবার ভাঙাচোরা দেহটাকে নিয়ে উপস্থিত হওয়ার জন্য সে ব্যাকুল হয়েছে, কিন্তু আসার জন্য মানাতে পারেনি নিজেকে। অন্তুকে সঙ্গে নিয়ে নিজের ঠিকানায় পা বাড়াবার লোভে সে বারবার অন্তুকে নিয়ে আসতে চেয়েছে এখানে। অন্তুটা একমাত্র তার নিজের, আর কেউ ছিল না কখনো তার হাতের কাছে, যাকে নিজের বলা যায়, যাকে নিয়ে নিজেদের পরিচয়ের কাছে ফেরা যায়। এই সম্পত্তি উদ্ধারের পর সে জিন্নাকে খুঁজতে আরো বেশি পাগল হয়ে উঠেছিল। জিন্নাকে সাথে নিয়ে দুই ভাই আমির নিবাসে ফিরবে। সে জিন্নাকে পায়নি। এরপর এক অন্তু তার স্ত্রী, যার সমান হক আছে আমির নিবাসের ওপর, যাকে সাথে নিয়ে সে আমির নিবাসে বসবাস করতে পারে বাকি এই জনমটা। অন্তুর হাতটা ধরে সদর ঘরে পা রাখে জয়। কোথাও একটু পরিবর্তন নেই, শুধু আসবাবগুলো 2 যুগের ব্যবধানে পুরনো হয়ে গেছে। ধুলোর স্তর পুরো হয়েছে সেই সবের গায়ে। মাকড়সারা নিজেদের রাজত্ব গড়ে তুলেছে ঘরের আনাচে কানাচে। জয় স্তব্ধ পায়ে দাঁড়িয়ে থাকে, চোখ দুটো আলতো করে বুঝে নেয়। শিকারী এই বাড়িতে তার শৈশব কৈশোরের হক ছিল। সে বঞ্চিত হয়েছে। এই আভিজাত্য, এই বনেদি আবাসস্থলে তার ঠাঁই মেলেনি, অথচ এর সবটাই তার অধিকার ছিল। অন্তু চারিদিকটা চোখে গিলে নিতে চায়। বিশাল হলরুমটা ধুলোয় স্নান করেও এক টুকরো আভিজাত্য হারায়নি। জানালা খুলে দিল অন্তু। পশ্চিমে ঢলতে থাকা সূর্যের চকচকে আলো আছড়ে পড়ল ঘরটার ভেতরে। বহু বছরের অবরুদ্ধ নিশীথের আধার কেটে আলো পড়ল সেখানে। ঘরটাকে চমকে উঠল এতে। ধুলোয় ভারী হয়ে ওঠা মখমলের পর্দা ঝুলছে জানালায়। অন্তু এই দিনক্ষণে এক অদ্ভুত ও অচেনা অনুভূতির প্রবণতার শিকার হয়েছিল, যা নারী সুলভ, আবেগপ্রবণ, যা এড়ানোর সাধ্যই নারীর থাকে না। অন্তুর ভেতরে কেউ খোঁচায় এটা তার শ্বশুর বাড়ি। এই আসবাব সংসার গোছানো বাড়িখানা তার নারীত্বের অংশীদারিত্ব হয়েছে। সে এই বাড়ির বউ। অন্তু বিস্ময়ে থমকে ওঠে। ভেতরের যে অংশটাকে এসব কথা বলছে তা কি জানে? অন্তু কেন এসেছে এখানে? অন্তু কি বলতে চায় তার স্বামী নামক আসামিকে? তাহলে এই দ্বিধা কিসের? অন্তুর ভেতরটা চিড়ে যাচ্ছে কি? বিভক্ত হয়ে উঠেছে তার চিত্ত। দোটানা বড় যন্ত্রণাদায়ক। সেই দোটানা অন্তুকে হতবিহ্বল করে তুলল। ভেতরের কোথাও একটা নারী সুলভ দাবির সাথে তার সিদ্ধান্তের তুমুল লড়াই শুরু হয়েছে। অন্তু অবাক হয় এই ভেবে আজও কোথাও তার ভেতরে একটা নারীত্ব আছে। সেই নারীত্ব যা তার ভেতরে মৃত ঘোষিত হয়েছিল সেই কবে। অন্তু ছটফটিয়ে ওঠে। ফিরে আসে হলঘরের মাঝখানটায়। জয় সেই আরাম কেদারায় বসা। মৃদু দুলছে জলিল আমিরের চেয়ারখানা। এই চেয়ারে জলিল আমির বসেছিলেন সেই রাতেও। দাদু যাতে বসতে না পারে বা বসলেও হেনস্থা হতে হয়, এজন্য জয় মুঠো ভরে ধুলোমাটি এনে চেয়ারে মেখে রাখত। একটা সিগারেট জ্বালায় জয়। চোখ দুটো বুজে সিগারেটে টান দেয়। এক পাজা ধোঁয়া বিশাল হলরুমের নিস্তব্ধ ছাদে গিয়ে মেশে। অন্তুর কাছে আমির বাড়ির বিশালাকায় এই হলরুমটা স্বপ্নের রাজদরবারের মতো লাগছে। পুরনো এইসব আসবাব কমপক্ষে 1/2 বছরের পুরনো। সেই রকম এক শালকাঠের দোলকেদারায় সাহেবের মতো পোশাক ও হাইবুট পরা জয় আমিরকে 2 হাত 2 হাতলে মেলে বসে দোল খেতে দেখতে অদ্ভুত লাগে। জয় কোথাও ডুবে যাচ্ছে, তার দেহটা দুলছে। সে এই সময় ধারায় নেই। এক দুলুনিতে কেদারার শব্দটুকু বদ্ধ রুমে অদ্ভুত শোনায়। অন্তুর মনে হয় জয়কে আজ সে প্রথম তার নিজস্ব জায়গায় নিজস্ব রূপে দেখছে। জয়ের দুষ্টু বখাটে রসিক চেহারায় যে আভিজাত্য ফুটে ওঠে তা হামজার বদলতে নষ্ট হতে হতে নিঃশেষ প্রায়। অথচ তার জন্ম এইরকম এক বনিদি আবাসে। অন্তু উদাস চিত্তে পা দুটো গুটিয়ে দোলকেদারার পায়ার কাছে নোংরা মেঝেতে বসে। তখন বিকেলের নরম পরিবেশ নিস্তব্ধ। শিকারী আমির নিবাসের হলরুম রহস্যে মাখো মাখো হয়ে উঠেছিল যেন। জয়ের আগুনের মাঝে চেপে ধরা সিগারেটের ধোঁয়ায় বমি ঠেলে আসে অন্তর। আজ 2 দিন শরীর তুলনামূলক ভালো। অন্তু বলে ওঠে, আপনার বাড়ন্ত বয়সটা ভালো কাটেনি। অন্তুর গলার আওয়াজে জয় আচমকায় নড়ে ওঠে। চোখ মেলে তাকায়। শরীরটা সামান্য ঝাঁকি দিয়ে
সিগারেট ঠোঁটে গুজে চিরচেনা ভঙ্গিতে হেসে মাথা নাড়ায়। তা আমার খারাপ হওয়া ত্বরান্বিতও করেনি। আমি খারাপ, তাই আমি খারাপ, কারণ আমি খারাপ। নাটক করবেন না, খুব অপছন্দ আমার। জয় হাসল। নাটক কে করে না ঘরোয়ালি? অন্তু বলল, আমিও করি প্রয়োজনের তাগিদে, কিন্তু আপনি এটাকে নিজের পুঁজি বানিয়ে নিয়েছেন। জয় বলল, আমার খারাপ হবার পেছনে আমার পেছনের ঘটনার প্রভাব নেই, মেনে নাও। অন্তু বলল, আছে, এটা বরং আপনি মুখে স্বীকার করে নিন। জয় ঝুঁকে বসে, ঠোঁটে আঙুল ঠেকিয়ে হেসে বলে, তো তাহলে কি সব মাপ? অন্তু বলে, কিন্তু তা পুরোটা নয়, আংশিক। জয় হাসল। আংশিক? অন্তু বলল, হ্যাঁ আংশিক, কারণ অতীত মানুষকে দ্রোহিতার আশ্রয় আনে, কিন্তু তাকে জানোয়ার বানায় না। আপনি জানোয়ার, কিন্তু আবার পুরোপুরি তাও নন। অতীত আপনাকে না মানুষ থাকতে দিয়েছে, আর না কিছু ক্ষেত্রে পুরোপুরি জানোয়ার হতে দিয়েছে। মানুষ অমানুষের ঝুলন্ত সেতুতে আপনার অবস্থান। জয় বলে ওঠে, বাপরে মাইরে, কি পর্যবেক্ষণ! বিষয়টা উদাহরণ সহ ব্যাখ্যা করো তো। অন্তু বলল, ব্যাখ্যা ছাড়ুন, উদাহরণ। আপনি সরাসরি ধর্ষণকে ভয় পান, কারণ অতীতের একটা ঘটনা, কিন্তু আপনি অন্য যে কোনোভাবে যে কোনো নারীর সম্মানহানিকে উপভোগ করেন। এক্ষেত্রে আপনার আসল প্রকৃতি কাজ করে, যা জানান দেয় আপনি নোংরা। কিন্তু অতীতের একটি ঘটনা আপনাকে সরাসরি নিকৃষ্ট কাজটিতে লিপ্ত হতে দেয় না। এভাবে কখনো অতীত আপনাকে সর্বোচ্চ খারাপটা বানায়, এভাবে অতীত কখনো আপনাকে সর্বোচ্চ খারাপটা বানিয়েছে, যা আপনি ছিলেন না। আবার কখনো আপেক্ষিক ভালো বানিয়েছে, যা আপনি নন। জয় বলে ওঠে, চালার কয় কি রে, তুমি কি আমার নিয়ে গবেষণা করবার জন্য কোনো গবেষণা কেন্দ্র টেন্দ্র খুলছো নাকি? অন্তু বলে, প্রয়োজন পড়ে না। জয় বলে, বাহ, তো তোমার ধারণা তুমি আমাকে খুব বোঝো। অন্তু বলল, যেটুকু বাকি ছিল তাও পূর্ণ হয়ে গেছে, এখন হিসেব তাই। জয় সিগারেটে টোকা মেরে ছাই ফেলে বলে, এটা অন্তত ব্যাখ্যা করো তো শুনি। প্রথমবার কারো মুখে আমার ব্যাখ্যা শুনতেছি, ইন্টারেস্টিং, বলো শুনি। অন্তু বলল, তার আগে আপনি আজ হেয়ালি থেকে বেরিয়ে আসুন, নিজের মুখে স্বীকার করুন আপনার অতীত আপনার বর্তমানকে একটু হলেও সার্কুলেট করেছে। জয় ঝুঁকে এলো অন্তুর মুখের ওপর। কখনো করেনি, এই জন্য জেদ করছ? অন্তু মুখ পিছিয়ে নেয়, আজ করবেন। জয় ভ্রু দাঁচায়, জোরপূর্বক করাবে নাকি? অন্তু বলে, না, আপনি করবেন। জয় বলে, বিশ্বাস? অন্তু বলে, যাই ভাবুন। জয় বলে, তাতে ফায়দা? অন্তু হাসল, আপনি একদিন বলেছিলেন সবকিছুর ফায়দা এবং ফজিলত খুঁজতে নেই, তাহলে নিজেকে হারিয়ে ফেলার চান্স থাকে, এবং কথাটা সত্যি ছিল আমার ক্ষেত্রে। জয় নাটকীয় স্বরে বলে, কবে যেন বলেছিলাম এই কথাটা আরমিন? যেদিন প্রথম আপনার সম্মুখীন হয়েছিলাম, সেই আধ খাওয়া সিগারেটটা আলমারিতে তো এখনো তোলা আছে, সেটার ফজিলত জানার ইচ্ছে ছিল এক সময়। জানতে চাও নাই কেন? ওই যে সবকিছুর ফজিলত খুঁজতে নেই। জয় মাথা নত করে হাসল, খানিকক্ষণ চুপ থেকে বলল, খারাপ ভালো মুদ্রার দুই পিঠ। তার মানে বোঝ? দেহখণ্ড কিন্তু একটাই, শুধু পৃষ্ঠ বিপরীত। মানুষের জন্মের সময় সেই মুদ্রার মাঝে ব্যবধানটুকু মাঝখানে নিরপেক্ষ অবস্থায় জন্মায়। তারপর মানুষ ধীরে ধীরে যে কোনো এক পিঠে বিলীন হয়ে যায়। অপর পিঠ কিন্তু তখনও বিপরীত। তার মানে পিঠ বদলালে ভালোর খারাপ আর খারাপের ভালো হবার সুযোগ থাকে। আমার সেই সুযোগ ছিল না। অন্তু আফসোসের হাসি হাসে, এত বোঝেন তবুও ফিরলেন না। জয় ধোঁয়া ছেড়ে হাসে, সহজ হতো না। আপনার এই জীবনটাও সহজ না। আপন লাগে, ভাবকে আপন লাগে। নিজের নিজের লাগে, ভালোটা অপরিচিত লাগে। মনে হয় কারো দুঃসম্পর্কের অচেনা কিছু একটা। পাপটা আমার কাছের, পাশের, সাথের। কেউ কেউ দুনিয়ার পাপের থলে ভারী করতেই জন্মায়। আপনারা আছেন তো তার বিপরীত। অন্তু বলে, অসুস্থ ধারণা। জয় বলে, সুস্থটা কি? অন্তু কিছুক্ষণ পলক না ঝাপটে চেয়ে থাকলো জয়ের চোখে বারবার। ঘন পাপড়ির মায়াবী তীক্ষ্ণ চোখ জোড়া জয়কে একটু অবশ করল। কথা বলা চোখের এই এক দোষ, চোখের ভাষা মারাত্মক ধ্বংসাত্মক হয়। জয় চাট করে চোখ ফেরালো। অন্তু খুব আন্তরিক স্বরে বলল, আজ আপনার সাথে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপে বসেছি জয়ামির। আপনার মনোযোগ পেতে পারি? জয় বলল, পাচ্ছ না? অন্তু বলে, আর একটু চাই। এত মনোযোগ দিয়ে কি হবে? অন্তু বলে, ভয় পাচ্ছেন? জয় বলল, পেতে হয় একটু। অন্তু বলে, কেন? জয় হেসে ফেলল অন্তুর চোখের দিকে তাকিয়ে। কোথাও মনোযোগ দেওয়া আমার স্বাস্থ্যের পক্ষে ভালো না, বিশেষ করে তা যদি হয় আপনার মতো বিপরীত মেরুর মানুষের আইনি তত্ত্ব। অন্তু জিজ্ঞেস করে, আইনে খুব ভয় আপনার? নিয়ম নীতি আইন শাসন পোষায় না আমার।
মনোযোগ কেন অসুস্থকর আপনার জন্য? মনোযোগে কিছু গড়ে ওঠার প্রবল সম্ভাবনা থাকে। তুমি ততদিন মজবুত যতদিন তুমি গড়ে ওঠোনি, কারণ ভেঙে পড়ার একমাত্র পূর্বশর্ত গড়ে ওঠা। যা কখনো গঠিত হয়নি তা ভেঙে পড়ার সুযোগ নেই। আমি কখনো আমায় ঘিরে কিছু গড়ে উঠতে দিইনি। অন্তু হাসল, বিশেষ করে পিছুটান আর সম্পর্ক সমীকরণ। জয় মাথা দুলিয়ে হাসে। আমার সাথে যায় না ওসব। আপনার জানা উচিত ছিল অসম্পর্কও এক প্রকার সম্পর্ক, সবচেয়ে জটিল সম্পর্ক। তাই আপনি আমার সাথে করেছেন, এর দায় পরিশোধ করবেন না? জয় একটু মনোযোগী হয়, বোঝার চেষ্টা করে যেন কিছু অন্তুর চোখের দিকে চেয়ে। অন্তু কি বলছে? সে শুধায়, অসম্পর্ক? অন্তু বলে, আমার আপনারটা? জয় জিজ্ঞেস করে, এর দায় কি? অন্তু দম ফেলল গভীর করে। চূড়ান্ত একটা প্রস্তুতি নিল, চূড়ান্ত কিছু বয়ান করার। জয়ের মুখোমুখি বসল বেশ কাছে, ধীর স্থির আওয়াজে বলতে শুরু করল, জয়ামির, জীবন আপনাকে অনেক ব্যথা যন্ত্রণার সমাহার দিয়েছে, আর সেটাকে পুঁজি করে আপনি পাপের মহাসমুদ্রে ডুব দিয়েছেন। আপনার দ্রোহিতা মাত্রা ছাড়িয়ে রক্তপিপাসায় পরিণত হয়েছে, যা আপনাকে ভুক্তভোগী থেকে বের করে এনে এক রাক্ষস ও হুমকিতে পরিণত করেছে। এখন আপনি বলবেন, আমি তো ভিকটিম প্রমাণিত হতে চাইনি। চেয়েছেন জয়ামির, আপনি চেয়েছেন, কিন্তু ততদিন যতদিন আপনি বিচার পাননি। আর তারপর একসময় আপনি নিজেই বিচারক হয়ে গেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আপনার তাণ্ডব শুধু আপনার আসামিদের মাঝে সীমাবদ্ধ থাকেনি, কারণ ঝড় নির্দিষ্ট একটি খুঁটিকে উপড়ে ফেলে থামে না। ঝড়ের সেই সীমারেখার নীতি নেই, সেটা গোটা অঞ্চলকে বিধ্বস্ত করে। মানুষ আপনাকে ঘেন্না করে, মানুষকে আপনি ঘেন্না করেন, তাই মানুষ আপনার কাছে একটুও ছাড় পাবার যোগ্য না। যে ছাড় ও দরদ একটা পশু পাখিও পায় না আপনার কাছে। এতে বড়জোর আপনি মানুষের কাছে নেতিবাচক একটি প্রতিচ্ছবি তৈরি করতে পেরেছেন। এর বেশি কি পেয়েছেন? কি আছে আপনার বলুন তো? জয় চোখ দুটো ডানে ফিরিয়ে কেমন করে যেন হাসল। দুনিয়ায় জন্মালে পেতে হবে, এমন কথা আছে? কে দিয়েছে এই কথা? নারী পুরুষ মিললে তাদের অনুরূপ আরেকটি প্রাণী জন্মায়। এটা একটা জৈবিক ব্যাপার। এখন সেই প্রাণী কিছু পেল না পেল, সেটার দায় কার? সেটার দায় কারো নয়। আমি পেতে তো আসিনি। অন্তু দীর্ঘশ্বাস টানে। জয়ের মানসিক চিন্তাধারা অস্বাভাবিক রকমের অভরসা ও মেকানিক পর্যায়ে চলে। সে তকদির, ভালো, আইন, ভরসা, প্রাপ্তি, জীবন, প্রেম, স্নেহ কিছুই মানে না। অন্তু জয়ের এই কথায় জ্বলন্ত এক ঘা দেখে, যে ঘা শুকিয়ে ক্ষতস্থানটি অনুভূতির ঊর্ধ্বে চলে গেছে। আর না সেখানে ব্যথা লাগে, আর না আরাম পাবার প্রয়াস জাগে। জয় এই বিশ্বাসটুকু অবধি হারিয়েছে, জীবনে আদৌ তো পাওয়ার মতো কিছু আছে। জয় বলল, মানুষ? ঘরওয়ালি? তুমি সমাজের প্রাণীদের মানুষ বলো? আজও যারা তোমার অসম্মানে একবারও তোমার কাছে সত্যতা যাচাই করতে চায়নি, চোখ বুজে তোমার অনিশ্চিত অপরাধ নিশ্চিত করে শাস্তি দিয়েছে, তাদেরকে তুমিও মানুষ বলো? এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট জয়। সমাজের অধিকাংশই মানুষের মতো দেখতে অমানুষ, কিন্তু সেই অমানুষদের মাঝে আপনিও যদি একটা হন, আপনার অমানসিকতার তোপে আমিও যদি প্রতিশোধ পরায়ণ হয়ে আরেকটা অমানুষে পরিণত হই, আমার তোপে আরেকটা অমানুষে পরিণত হয়, বাকি মানুষেরা অমানুষ হতে বেশি দেরি লাগবে কি? জয় জিজ্ঞেস করল, কি বোঝাতে চাইছ? অন্তু বলল, আপনি তা বুঝতে চান? জয় সিগারেটটা আঙুলের ভাঁজ থেকে ছুঁড়ে মারল কোথাও। শুনতে চাই আপাতত। অন্তুর চোখের মনি এতক্ষণ চিকচিক করছিল, এবার পানি জমে। দুজনের নজর এক বিন্দুতে মিলিত হয়। অন্তু সজল চোখে নিজের দুহাতের তালুতে চোখ রাখে, হাত দুটো থরথর করে কাঁপছে। অন্তু তা দেখে জয়কে বলে, এই দেখুন, আপনি দেখেছেন আমার হাত দুটো? আপনি দেখতে পাচ্ছেন আমার রক্তাক্ত হাতের তালুটা? আজ আমার এই দুহাত আগ্নেয়াস্ত্র চালানো দুটো হাত। আমার হাত 4 জন মানুষের রক্তে লাল। আপনি বলুন তো, এটা কি হবার ছিল? এটা কি আমার আব্বুর আদর্শ ছিল জয়ামির? জয় কেমন ছটফট করে ওঠে যেন, চেপে ধরে অন্তুর কম্পমান হাত দুটো। সে অন্তুর কান্না দেখে অভ্যস্ত, দেখতেও চায় না, অথচ আজ সে চোখ ফেরাতে পারে না। সে দেখে অন্তুর কান্নায় সে কি নিদারুণ হাহাকার। অন্তুর থুতনি কাঁপে। অন্তু বলে, ছোটবেলা থেকে আমার মুখের ভাষা ক্ষেত্র বিশেষে কর্কশ, কিন্তু হাত দুটো ছিল নরম, আস্তা মানুষের রক্তে মাখা। আব্বু আমাকে প্রতিবাদ করতে শিখিয়েছিল, কিন্তু কখনো আঘাত করতে শেখায়নি। জানেন, আমার প্রতিবাদ ছিল অমানসিকতার বিরুদ্ধে। আজ আমি নিজেই হিংস্র, মুখোশধারী, অমানসিক জয়ামির। আজ আমি মাহেজাবিন আর্মির অন্তু, সেই সকল রক্তপিপাসু অমানুষদের একজন, যাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জেদ ধরেই আমি আজ এই অবধি। আমি উকিল হতে চাই। কিসের উকিল?
অন্যায়কারীকে আইনের শাস্তি দিয়ে নিরপরাধীকে মুক্তি দেবার উকিল? তাই যদি হয় তাহলে আমার জীবনের প্রথম কেস আমার বিরুদ্ধেই লড়তে হবে। আমাকে আমার নিজের বিরুদ্ধে প্রসিকিউশনে দাঁড়াতে হবে। আমার অপরাধের শাস্তি কার্যকর করতে নিজেকে 2টো খুন ও 2টো মানুষকে আহত করার দায়ে ফাঁসিতে ঝুলানোর রায় চেয়ে বিচারকের কাছে আর্জি জানাতে হবে। এটা ছিল আমার লক্ষ্য। এই লক্ষ্যে আমজাদ আলী প্রামাণিক আমাকে ছোট থেকে আদর্শ ও সত্যের পথে অবিচল করতে সচেষ্ট ছিলেন। অন্তুর গলা কাঁপে, থুতনিও, চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়ে। জয়ের চোখ দুটো পাথরে খোদাইকৃত মূর্তির চোখের মতো স্থির করে রইল অন্তুর মুখে। তার কাছে জবাব নেই। অন্তু কি বোঝাচ্ছে? অন্তু কেন রাবেয়ার মতো কথাবার্তা বলছে? অন্তু কেন জয়ের মতো প্রতিশোধের পক্ষপাতিত্ব করছে না? জয় অস্থির হয়। অন্তু নাক টেনে সোজা হয়ে বসে। সে নিজের অজান্তেই বোধহয় আবার নখ দিয়ে আঁকড়ে ধরে জয়ের হাত, বলে, আজ আমি প্রতিশোধের নেশায় তাই হয়ে গেছি যার বিরুদ্ধে এই যুদ্ধের যাত্রা আমার। আপনি প্রতিশোধ পরায়ণ হয়ে মনুষ্যত্ব হারিয়ে পাপকে জায়েজ করে তুলেছিলেন। সেই মতো আমার সাথে যা করেছেন তার শিকার হয়ে আমিও এক জয়ামিরে পরিণত হয়েছি, যার লক্ষ্য কেবল ধ্বংস, রক্ত, অন্ধকার। কিন্তু এটা তো আমার পথ নয়। এটা বুঝতে আমার কিছুটা সময় লেগেছে। আমাকে এই বাড়ির সেই রাতে আসতে হয়েছে। আপনার গল্পে যেদিন আমি আমির বাড়িতে নিজেকে রেখেছি তারপর টের পেয়েছি আপনার ভেতরটাই কোনো জানোয়ারেরা একটা জানোয়ার চাষ করেছে। আপনি সেই জানোয়ার ঘটনাক্রমে আমার ভেতরে সেই একই জানোয়ারের চাষ করতে সফল হবার পথে। আপনি বলেন আপনি জল তরঙ্গ, আপনার গতিপথ রুখার উপায় নেই, সেই ঢলে নিজেকেই ভেসে যেতে হয়। আমি ভেসে গেছি, ভেসে গেছে আমার আদর্শ, আমার গন্তব্যের পথ, আমার চিন্তাধারার নিজস্বতা। আপনি কখনোই মিথ্যে বলেন না জয়ামির। কেন? 2-1বার মিথ্যা বললেও তো পারেন। জয় আস্তে করে বলে, আমার অভিজ্ঞতা বেশি। অন্তু ভেজা চোখে হেসে দিল। আপনার সেই অভিজ্ঞতাকে টেক্কা দিতে গিয়ে আমি আজ আপনার পথে পরিচালিত। এই অধপতনের দায় আমার। আমি পাপ করলেই বা তার শিকার হয়ে আমিও মরব কেন? আপনি অমানুষ হলেই বা আমি মানুষ হতে পারতাম। কয়লার সংস্পর্শে গিয়ে আমি নিজেকে কালি থেকে বাঁচাতে পারিনি। জ্বলন্ত কয়লা আমাকে যেমন পুড়িয়েছে, আমার চরিত্রকে সমানভাবে কলঙ্কিত করেছে। আপনি যে বিমুখিতার শিকার হয়েছেন, আমিও তার একটু ব্যতিক্রমে যাইনি। আপনি যেদিন আমার শত মানুষের সামনে ইজ্জতহীনা প্রমাণ করলেন, তারপর আমি সত্যিই নিজের ইজ্জত বিকিয়ে দিয়েছি। আপনার মতো সেই রবের ওপর থেকে বিশ্বাস হারিয়ে নিজে নিজের বিচারক হয়েছি। আমি আমার পর্দা, মানসিকতা, শিক্ষা সব লুটিয়ে দিয়েছি। আব্বুর মৃত্যুর সাথে আমি তার সকল চিহ্ন মিটিয়ে দিয়েছি নিজের ভেতর থেকে। অথচ আমি ভাবছিলাম আব্বু আমাকে দূর করেছে, যেখানে দূর আমি তাকে করেছি। আমি প্রথম প্রথম তার অস্তিত্বের টের পেতাম। ধীরে ধীরে তার অস্তিত্ব তার নিজস্বতা হারালো। আমি বুঝতে পারলাম আব্বুর জবান থেকে আজকাল আমার ভেতরে নতুন জন্মানো সংকীর্ণ চিন্তাধারামূলক কথা বের হয়। এরপর ধীরে ধীরে আব্বুর উপস্থিতি বিলীন হয়ে গেল আমার ভেতর থেকে। আব্বু আর আসেনি। আসলে তার অস্তিত্ব ছিল না, তার আমাকে দেওয়া শিক্ষাগুলো, সেগুলো দাফন করে ফেলেছি আমি নিজের ভেতর থেকে। তার অস্তিত্ব টের পাবার প্রশ্নই ওঠে না। মানুষ তার কর্ম ও শিক্ষার মাধ্যমে পরিবর্তে আত্মীয়র মাঝে বেঁচে থাকে। আমি তাকে আমার ভেতরে ঠাঁই না দিয়ে ঠাঁই দিলাম আপনাকে, হামজাকে, পলাশকে। কুকুরের কামড় খেয়ে হয়ে গেলাম কুকুর, কামড়াতে গেলাম কুকুরের পায়ে। এ কি মানুষের শোভা পায়? জয়নুল কাকা আপনাকে কি শিখিয়েছিলেন জানি না, কিন্তু আমার আব্বু আমাকে তা শেখায়নি, তা বাড়াতে চাইনি। আজ আমি যা আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। আপনারা ওনাকে মেরে না ফেললে উনি ওনার অন্তুকে আজ এই পথে দেখে সহ্য করতে পারতেন না। উনি অন্তুকে অন্তু থাকা অবস্থায় রেখে ছুটিতে গেছেন। এই কৃতজ্ঞতা জানবেন আপনারা আমার পক্ষ থেকে। অন্তু ঝরঝর করে কাঁদে, অথচ তার ঠোঁট নিজের ওপর তাচ্ছিল্য করে হাসে। সেই হাসি মিলিয়ে যায়। অন্তু চোখ মুছল, মুখে হাত বুলিয়ে নিজেকে শান্ত করে। জয়ের হাত দুটো ছেড়ে দেয়। জয় বোবা হয়ে বসে আছে। তার ভেতরে কেমন কেমন যেন লাগছিল। এটা হেরে যাবার অনুভূতির মতো। জয় বকে উঠল নিজেকে, আবার দিশেহারা হবার মতো। অন্তুর কান্নায় লাল হওয়া স্নিগ্ধ মুখখানায় কিছু খোঁজে। অন্তু নিজেকে সামলে এক টুকরো মুচকি হাসল। আমার আব্বুকে মারা হয়েছে, আমার পরিবারকে ধ্বংস করা হয়েছে, আমার কাছ থেকে আমার ইজ্জত ও আমাকে কেড়ে নেওয়া হয়েছে, আমার ভাইকে মারা হয়েছে। এছাড়া সেখানে যা হয়েছে, এসবের দায় আজ আমি আপনাদের ওপর থেকে তুলে নিলাম। আমি সজ্ঞানে স্বেচ্ছায় আজ ক্ষমা করে দিলাম আপনাকে জয়ামির। জয় একটা ঝাঁকুনি খেল, তা তার অনিয়ন্ত্রিত। শরীরের পশমগুলো কেঁপে উঠল, থরথর করে শিউরে উঠল জয়ের দেহখানা। অন্তু বলল, আপনি যখন অনাচারের শিকার হয়েছেন, তা হয়তো ছিল রাজনৈতিক অথবা পারিবারিক অথবা পশুদের জঙ্গলি উল্লাস। তা আপনার ভেতরের মানুষটাকে জাগ্রত হতে দেয়নি, তাকে ঘুম পাড়িয়ে এই জয়মীরের উদ্ভব ঘটিয়েছে। আপনি নিজেকে নিজের পালনকর্তা ও বিচারকর্তা মেনে নিয়েছেন, কারণ আপনার বিশ্বাস অনুযায়ী কোনো মালিক নেই। কিন্তু আমি
আমি 8 বছর বয়স থেকে আমার রবকে সেজদা করে আসছি। তাতে বিশ্বাস, ভরসা ও ভক্তির কোনো কমতি ছিল না। আমার পালনকর্তা মহাবিচারক, মহাশাস্তিদাতা, পরাক্রমশীল। আমি তো তার বিমুখ নই। তাহলে আমি কেন আমার সাথে হওয়া অন্যায়ের বিচার নিজে করব? আমি বরং তা ছেড়ে দেব আমার একমাত্র পালনকর্তার উপর। আমি দেখতে চাই আমার পালনকর্তার বিচার কেমন। তিনি সকলের প্রাপ্য, ন্যায্য হাতে বুঝে দিতে অদ্বিতীয়। আমার পাপের ফল আমি পাবো, আপনারটা আপনি। আমি তো বিচারকর্তা নই, আমি গোলাম। আমি সেই মালিকের গোলাম, যার বিচার ভুল হয় না, যার বিচারে নাইনসাফি হয় না। আর আপনি তো আমায় মেরে ফেলেননি, আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। সব রকম দৈহিক আঘাত থেকে বাঁচিয়ে আপনি আমার রুহুটাকে তড়পে তড়পে মেরেছেন। আমি আপনাকে মারব কেন, যেখানে মৃত্যু আপনার প্রেমিকা, আপনার একমাত্র গন্তব্য, আপনার প্রত্যাশা। যে প্রেম আপনি প্রায় 2 যুগ ধরে নিজের ভেতর লালন করছেন, তা আপনাকে ধরিয়ে দেওয়ার রাস্তার সহযোগী আমি হব না। আপনাকে আমি আজ মাফ করে দিলাম সবকিছু থেকে, তুলে নিলাম আমার সকল অভিযোগ। আপনি মুক্ত আজ থেকে। আজ আমার সমস্ত অভিযোগ ও অনাচারের দায় থেকে মুক্ত করে দিলাম, ক্ষমা করে দিলাম আপনাকে। কথা ফুরায় না অন্তুর। থাবা দিয়ে অন্তুর গলা চেপে ধরল জয়। এই জানোয়ারের বাচ্চা, তুই আমাকে ক্ষমা করার কে? তোর কাছে ক্ষমা চেয়েছি আমি? চেয়েছি ক্ষমা? ক্ষমা করলে মানুষ তাকে ভুলে যায় রে। তুই আমাকে আজ ক্ষমা করে ভুলে যাবি, মহান হয়ে যাবি তুই। তা হবে না। আমি তোর কাছে ক্ষমা চাইনি। ক্ষমা করবি কেন? কিসের ভিত্তিতে তোর এই মহানুভবতা? ফোন বাজল জয়ের। ঘেমে উঠেছে তার শরীর। শার্টের ফাঁক দিয়ে লোমাবৃত বুকটা দেখা যায়। তাণ্ডব উঠেছে সেইখানে, উঠানামা করছে বিক্ষিপ্ত শ্বাসের দমকায়। অন্তু শুনতে পায় জয়ের হৃদযন্ত্রের কপাটিকা লাফালাফি করছে। সে হাসে, আলতো করে হাসে, জিতে যাওয়ার হাসি। যেই জিতটা জয় জিততে চেয়েছিল বোধহয়। জয় ছেড়ে দেয় তার গলাটা। কল রিসিভ করে। কলটা রাজধানী থেকে এসেছে। কেউ জানায় রাজধানী থেকে দিনাজপুর ফেরার পথে দুপুর 3টায় হামজার গাড়িখানা একটা বাইকের সাথে ক্র্যাশ হয়েছে। মিস ক্যাথরিন ঝিম ধরে বেশ কিছুক্ষণ মেহজাবিনকে দেখার পর এক টুকরো ক্লান্তি হাসি হেসে বললেন, আই ওয়ান্ট বি অ্যাফ্রেড অফ ইউ মেহজাবিন। মেহজাবিন চোখ দুটো বুজে ম্লান হাসে। কেন? এই সৌন্দর্য ও স্নিগ্ধতার আড়ালে এমন ভয়াবহ নিষ্ঠুরতার জায়গা দিয়েছ। এটা তো নীতি বিরুদ্ধ। সৌন্দর্য ও নারীর উপর মানুষ আস্থা হারাবে যে। মেহজাবিন বলল, আপনি আমার ক্ষমাকে নিষ্ঠুরতা বলছেন? এটা কি নীতি বিরুদ্ধ নয়? তবে কি আমি জয়ামিরকে খুন করলে সেটা নীতিগত হতো? পলিসি ইজ ডেড হেয়ার। কিন্তু ওটা হতো ক্ষমা, তা জেনে রেখো। মেহজাবিন একটু অবাক হবার মতো করে বলে, এটা তো অধর্ম মাদাম। তুমি যে বারবার বলছো সবচেয়ে কঠোর সাজার কথা, সেটাই তুমি সাজা মওকুফের নামে দিলে ওকে। আমি তোমাকে বুঝতে ভীষণ চাপ অনুভব করছি মেহজাবিন। তুমি যা বলছো তাই করছো, শুধু দৃষ্টিকোণ ঘুরিয়ে নিয়েছ। তুমি বলেছ কখনোই ক্ষমা করবে না, কিন্তু ক্ষমা করে দিয়েছ। অথচ এখানে আমি জয়ামিরকে তোমার দেওয়ার সবচেয়ে কঠোরতম শাস্তির ঘোষণা শুনছি। এটা কোন ভিত্তিতে বলছেন মাদাম? মেহজাবিন, তুমি জানো কাঠখড়ি ও কেরোসিনের সবচেয়ে দিয়াশালের দুর্বল ছোট্ট কাঠিটি বেশি ভয়াবহ হয়? জানতাম না, কেননা দিয়াশালাইয়ের কাঠি কেরোসিন ও কাঠখড়িকে পোড়ানোর উদ্দেশ্যে নিজের সর্বস্বকে পুড়িয়ে ছাই করতেও দ্বিধা করে না, বরং নিজের ধ্বংস মেনে নিয়েই সে কেরোসিন ও কাঠখড়িকে জ্বালাবার জন্য নিজে জ্বলে ওঠে। তুমি হলে সেই দুর্বল ছোট্ট একটা কাঠখড়ি। এজন্যই তুমি ভয়াবহ। শীতল শান্ত মিস ক্যাথরিনকে একটু হতবিহ্বল দেখালো। তিনি 2-3টে বিক্ষিপ্ত শ্বাস ফেলে বললেন, তুমি একবারও নিজের কথা ভাবলে না? নিজেকে বলি দেবার বদলে এই ধ্বংসযাত্রায় আমি তোমাকে ভাবুক হতে দেখিনি কেন? সবচেয়ে বড় হারটা তো তোমার। এই জীবন বইবে কি করে, এই ভাবনায় চিন্তিত হওনি কেন তুমি? মেহজাবিন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বলে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা জীবিতদের থাকে, মৃতরা এসব নিয়ে ভাববে কেন? আমি জয়ামিরকে গ্রহণ করার সাথে সাথে নিজেকে দাফন করেছি। দাফনকৃত লাশের ভবিষ্যৎ থাকে না? আর তাই তোমাকে আজ আমি এই প্রশ্ন করতে পারছি না, এত কঠিন সাজা কেন অপরাধের বদলে তুমি দিলে জয়ামিরকে? নয়তো আজ আমার কাছে জবাবদিহি করতে হতো তোমাকে। মেহজাবিন হেসে উঠল। আপনাকে লোকটা পথভ্রষ্ট করে ফেলেছে, কেবল গল্পের মাঝেই। সত্যি আমি এক ভয়াবহ পুরুষের সংসার করেছি, যে কোনো কাউকেই নিজের বশীভূত করে ফেলার অলৌকিক শক্তিধর। অথচ সেই ভয়ানক পুরুষকে আমি বলতে চাইব সে তার চেয়েও ভয়ানক এক নারীকে নিজের ভেতরে স্থান দিয়েছে। মেহজাবিন চোখ দুটো বুজে সোফায় পিঠ এলিয়ে বসে বলল, কারোর রুহ জ্বালিয়ে কয়লা করে সেই কয়লাকে ভেতরে স্থান দিলে কেউ কতটা লাভবান হতে পারে মাদাম? সেও ঠিক ততটাই পেয়েছে আমার কাছে। আমি বিচারক নই, প্রধান বিচারক ওই সৃষ্টিকর্তা।
আর দ্বিতীয়টা দুনিয়ার আইন আদালত। আমি জয়ামিরকে তাদের হাতে সোপর্দ করলাম। ভুল করলাম? মিস ক্যাথরিন মিনিট দুয়েক নিঃশব্দে দেখলেন মেহজাবিনকে। আচমকা শ্লথ কণ্ঠে বললেন, তুমি গর্ভবতী ছিলে মেহজাবিন? মেহজাবিন জবাব দেয় না। মিস ক্যাথরিন হাত দুটো জড়ো করে হাঁটুর উপর রেখে মেরুদণ্ড বাঁকা করে বসলেন। তার জয়ামিরকে একবার দেখতে ইচ্ছে হচ্ছে খুব, একবার দেখার দরকার ছিল। সেই মুহূর্তে ওনার পরিকল্পনায় একটা দৃশ্যপট ছুটে আসে। কেন্দ্রীয় কারাগারের গভীরতম এক কালকুটরি সেলের সাথে হেলান দিয়ে বসা জয়ামির, তার মুখে সেই চিরায়ত হাসি। সেই সময় কেউ তাকে খবর দেয় তার ঘরোয়ালির গর্ভে একটা সন্তান জন্মেছে। আমির বংশের শেষ বংশধর, জয়ামিরের রক্তবীর্যে পয়দা, ঔরসজাত, আমিরদের উত্তরসূরি। জয়ের ছটফটানিটুকু যেন ব্রতী মিস ক্যাথরিনকে ভয়াবহ হিংস্রতার সাথে তেড়ে এলো। তিনি হাঁপিয়ে উঠলেন, কেঁপে উঠলেন, শরীরটা একটু ঘেমে উঠল। দু চারটে এলোমেলো শ্বাস ফেলে মেহজাবিনের দিকে তাকালেন। এইরকম শাস্তি বুঝি জয়ামিরদের হতে আছে, যে এক জীবন নিজের পরিচয়ের পেছনে ছুটেছে, তার সন্তানকে চোখে ও হাতে ছুঁয়ে দেখতে না পাবার শাস্তি মেহজাবিন জয়কে দিল। মুরসালিন সেদিন শেষ রাতে দুইখানা চিঠি লিখেছিল। রক্তাক্ত কাটাছেঁড়া অবশ হাতে এক টুকরো কাগজ তুলে নিয়ে প্রথম চিঠিখানা লিখতে বসল। আনসারি চাচা, সালাম নেবেন আমার। আমি ভালো আছি। খারাপ থাকা অনেক হলো, এখন একটু ভালো থাকার ব্যাপারে ভাবা উচিত। আমি ভালো থাকার দ্বার প্রান্তে। আপনার কাছে অনুরোধ থাকবে এই কথা জেনে উত্তেজিত হয়ে কোনো পদক্ষেপ নিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না। আমি যে শান্তির জগতের কাছাকাছি, সেখান থেকে আমাকে জুলুমের দুনিয়ায় ফেরানোর চেষ্টা না করার হাতজোড় অনুরোধ থাকবে। অনেক দৌড়েছি আমরা, পা দুটো ক্লান্ত হলেও চলে যেত, কিন্তু মামলা আমাদের পা অবধি থেমে নেই। ওই দিকের অবস্থা জানি না। এখানে থাকার সুবিধা অনেক, শব্দ, আলো, বাতাস, পানির মতো ব্যাপারগুলো জ্বালাতন করতে পারে না। বাইরের খবর এখানে পৌঁছায় না, এখানকার খবর বাইরে যায় না। এসবে আমি আপনা আপনি অভ্যস্ত হতে পারি, কিন্তু যারা অভ্যস্ত না বা যাদের এখনো অভ্যস্ত হওয়ার সময় আসেনি, তারাও রয়ে গেছে এখানে। এর দায় কে নেবে? আমার কাঁধ ভেঙে গেছে, যেই কাঁধে আমি ওদের শুকনো ক্ষুধার্ত মুখের দায়ের ভার তুলতে পারি। ওদের মুখের দিকে তাকানোর সাহস হারিয়ে ফেলেছি আমি। এতদিনে যখন কিছুই করতে পারিনি, এবার ওদেরকে সঙ্গে নিয়ে মরণের দিকে এগিয়ে যাওয়ার পথটাই বাকি আছে শুধু, আর কিছু হবার নেই। আমি যতটুকু বুঝতে পেরেছি, ওইদিকে কিছু একটা চলছে। জয়ামিরের স্ত্রী ঘটিত এখানে একটা বিপজ্জনক ঘটনা ঘটে গেছে। এটা কতদূর গড়িয়েছে জানি না, কিন্তু সব মিলিয়ে যা হবে তা ভালো না। ওদের জান ও মালের হেফাজত করব, এই ওয়াদায় ওদেরকে আমানত নিয়েছিলাম ওদের অভিভাবকদের কাছ থেকে। আমি বোধহয় আর সেই আমানত রক্ষা করার অবস্থাতেই নেই। ওদের জীবনকে বাজি ধরে আমি এই মুখ তুলে রবের সামনে দাঁড়াতে পারবো না। হানজা পাটোয়ারি আমাকে ছাড়ার ভুল করবে না, তাই আপনি শুধু ছাত্রদের মুক্তির শর্তে তার কাছে একটা বার্তা ও আত্মসমর্পণ পত্র পাঠান। সে ছাড়তে চাইবে না, তার জন্য আগে মাদ্রাসার কার্যক্রম স্থগিত করে দিন এবং এটা নিশ্চিত করে জানান ওদেরকে। এই চিঠি আপনার হাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়বেন। সময় এখানে ও বাইরে যথাক্রমে পৃথিবী ও মহাকাশের মতো। বাইরে 1 ঘন্টা কাটলে এখানে থাকা প্রাণের আয়ু থেকে 1 যুগ করে চলে যাচ্ছে, আর আমার সাধ্যে নেই ওদেরকে ঠেকিয়ে রাখার। ইমদাদের পায়ে ইনফেকশন ধরে গেছে, বাকিরা জড় বস্তুর মতো মিথ্যা শ্বাস ফেলছে। ওর যথাদ্রুত চিকিৎসার প্রয়োজন। এসব উল্লেখ করলাম যাতে মাদ্রাসার কার্যক্রম বন্ধ করার প্রক্রিয়া শুরু করতে আপনার হাত না কাঁপে। আপনার স্নেহভাজন সৈয়দ মুরসালিন মহান। হাতের আঙুলের ফাঁকে ফাঁকে ছিঁড়ে গেছে, সেসব স্থান থেকে গলিত রক্তপুঞ্জ বেরিয়ে এলো দীর্ঘক্ষণ কলম ধরে রাখার ফলে। মুরসালিন দ্বিতীয় চিঠিখানা বাঁ হাতে লেখার চেষ্টা করে। মাংসপেশী ও শারীরিক দুর্বলতায় থরথর করে হাত কাঁপতে লাগলো। কয়েকবার কেশে উঠল সে, নাকের কিনারা দিয়ে ঝিরঝির করে রক্ত এলো। মুরসালিন এবড়ো থেবড়ো হাতে লেখে, আমার প্রাণপ্রিয় আম্মা, আসসালামু আলাইকুম। চিঠির শুরুতেই আপনার অবাধ্য ছেলের অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন। এই কথা আজ প্রথমবার বলছি। অবাক হয়েছেন? আজ না বললে আর বলার সুযোগ পাওয়ার নিশ্চয়তা নেই। আমি আপনাকে আজ মূর্খের মতো জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন, কিন্তু আপনার এখন নিশ্চয় জানতে ইচ্ছে করছে আপনার বদমাস ছেলে কেমন আছে, কি অবস্থায় আছে। তা আমি আপনাকে শেষে বলবো। এখন তার আগে দুটো কথা বলি। আম্মা, ছোটবেলায় আমি যখন পড়তে চাইতাম না, জেদ করতাম এত কষ্ট করব না। আপনি বলতেন কষ্ট তোকে খোদার নৈকট্য দেবে। ইমানদারেরা পৃথিবীতে সুখ পেতে আসে না, দুনিয়া তাদের জন্য নরক।
এর বিনিময়ে তুই পাবি আখিরাতের চূড়ান্ত সুখ। বিশ্বাস রাখ, কষ্ট আর সুখ চাকরিক। এখানে তুই কষ্টে আছিস মানে সুখ সামনে আসছে। আমি সেই সান্ত্বনায় বড় হয়ে গেলাম, কিন্তু তারও অনেকদিন কাটার পরেও টের পেয়েছি সুখ আসলেই কাল্পিক এক তত্ত্ব। মানুষ ওই কাল্পিক দিনের আশায় সারাটা জীবন দুঃখকে মেনে নেয় যে এই তো আর কয়েক কদম পেরোলেই সুখ। শেষ অবধি সে যখন অভিযোগ করবে, কই সুখ তো পেলাম না, দুঃখ থেকে মুক্তি তো মিলল না, এই অভিযোগ করার আগেই আল্লাহ পাক মানুষের জীবন আয়ু কেড়ে নেয়। আজ আমি আপনাকে সেই অনিশ্চিত ধৈর্য ধরতে বলবো। আপনি বলতেন যার কিছু বা কেউ নেই তার আল্লাহ আছে। আজ আপনাকে আমি সেই আল্লাহর কাছে সঁপে দিয়ে যাচ্ছি আম্মা। যেদিন আমি শেষবার আপনার কাছ থেকে এসেছি আপনাকে জানাইনি, জানালে আপনি বের হতে দিতেন না, কিন্তু আমাকে তো বের হতেই হতো। আমি আপনাকে নামাজে কান্নারত অবস্থায় রেখেই বের হয়ে এসেছি। এবার আর আপনার কাছে ফেরা না হলে সেটা তকদির। যখন আব্বা মরল আমি জয়ামিরকে খুন করতে চেয়েছিলাম। আপনি বলেছিলেন, খবরদার মুরসালিন, এই অকুলে আমাদের চারজনকে ভাসিয়ে তোর আব্বা চলে যাবেন। এটা তকদির, তকদিরের ফয়সালার উপরে হাত ঘুরিয়ে কাফের হবি। আজ আমি আপনাকে সেই তকদিরের ফয়সালায় কাঁদতে নিষেধ করব, আহাজারি না করতে অনুরোধ করব। আপনি দুটোর পর তৃতীয় জনের দাবিও ছেড়ে ধৈর্য ধরবেন। এরকম কথাই আজ আমি আপনাকে বলবো আম্মা। আমি আপনাকে দেখিনি আজ বেশ কয়েক মাস। আজ খুব দেখতে ইচ্ছে করছে আপনার সরল সহজ মায়াবী মুখটার উপর মুমতাহিনা, আর আপনাকে প্রাণ ভরে আজ একবার দেখতে না পাওয়া আমার তকদির। আপনার হাতখানা আমার মাথা ছয় না কতদিন। চুল টেনে ধরে বলে না, জাহিলদের মতো চুল রাখবি বলে ভার্সিটি পড়াইছি তোরে। চুল যদি সুন্নতি কায়দায় ছেটে না আসিস আমার সামনে আসবি না। কাফের হয়ে যাচ্ছিস ঢাকা থেকে থেকে। কাফেরদের জায়গা নেই আমার ঘরে। আমার চুল বেড়ে গেছে অনেক, বাবরি হয়ে গেছে অনিচ্ছাকৃত ভাবেই। আপনার খুব ইচ্ছে ছিল আমি বাবরি রাখবো, আজ হয়েছে আম্মা। আমার দাড়ি এক মুষ্টিখানেক হয়ে গেছে। আপনি দেখলে খুশি হতেন খুব। আবার অখুশি হবার মতো অনেক চিহ্ন গায়ে পড়েছে, না দেখাই ভালো রইল। আজ মনে পড়ল অনেকগুলো বেলা আমার খাবারের প্লেটে অর্ধেক মাছের মাথাটা তুলে দিয়ে আপনি বলেন না বাকি অর্ধেকটা মুমতাহিনার, ওর থেকে কেড়ে নিলে মার খাবি মুরসালিন। আপনার হাতের মাছের ঝোলের ভাত খাবার ইচ্ছে করছে আমার আজ। আজ অনেকগুলো দিন আমি নোংরা প্লেটে 2-3 দিন পর বেঁচে থাকার তাগিদে অন্ধকারে বসে 2-1 লোকমা খাবার খাই। আপনি পাখা তুলে বাতাস করতে করতে বাতির চলতে বাড়িয়ে দেন না। এসবের আফসোস ঘুচে যেত যদি একবার আপনাকে চোখের সামনে দেখতে পেতাম। আম্মা, দেখেছেন আপনার ব্যর্থ ছেলে আজ শেষবার আরো একবার কাপুরুষতা দেখিয়ে দিল এই চিঠিতে। মুস্তাকিন ভাই হলে এইসব আবেগী কথাবার্তা কখনোই তুলতো না। আমি লিখে ফেলেছি। যখন চিঠি লিখতে কলম হাতে নিয়েছি জানতাম না আমি এইসব লিখে ফেলবো। হাত থ্যাতলানো আমার। এই চিঠি নষ্ট করে আমার লেখার শক্তি নেই, কলম ধরতে পারছি না শক্ত করে, তাই কাটলাম না। আবার আপনাকে কাঁদিয়ে ফেললাম। আজ কেন আমি এসব লিখে ফেলছি আপনার উদ্দেশ্যে বুঝতে পারছি না। আপনার কাছে এসব লিখতে নেই। মুরসালিনকে ক্ষমা করবেন। আপনার মুরসালিন আপনাকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙে ফেলেছে। সে আপনার সঙ্গে থাকলো না, অথচ আব্বা মুস্তাকিন মুমতাহিনার পর তার থাকার ছিল আপনার কাছে। আম্মা, আপনার অবাধ্য ছেলে আজ আপনাকে না দেখতে পাওয়ার আকুলতা নিয়েই এই তথাকথিত স্বাধীন দেশ থেকে বিদায় নিয়ে আসল স্বাধীন জগতে যাবে। আমার মতো ব্যর্থ মুরসালিনদের একের পর এক মৃত্যুর মধ্য দিয়েই অব্যর্থ মুরসালিনেরা জন্ম নেবে, গর্জে উঠবে। তাদের রক্তে ধুয়ে এই দেশ একবার স্বাধীন হলেই আমি আবার ফিরে আসবো আপনার পদতলে। সেদিন চোখ ভরে দেখবো আপনাকে। মুমতাহিনারা আর যেই দিন আমার মতো পঙ্গু ভাইয়ের বুক খালি করবে না, আপনার মতো মায়েরা যেই দিন মুস্তাকিন মহানের মতো আইন শৃঙ্খলার কর্মকর্তা ছেলেদের হারিয়ে কাঁদবে না, ওই দেশে আমি আবার ফিরে আসবো আপনার কাছে। আপনার মুরসালিন বেঁচে থাকবে আম্মা। মুরসালিনদের মৃত্যু নেই। আপনি শুধু লাখোদের মাঝে খুঁজে নিতে পারলেই কত শত মুরসালিনকে পাবেন। আমি বেঁচে রইলাম। আজ আর কিছু লিখবো না, আজ শুধু ভাববো মৃত্যু কি শেষ না শুরু, এই শহরে মৃত্যু কি আসক্তি নাকি অনীহা। মুরসালিনের হাত থেকে কলম পড়ে গেল, ক্ষত থেকে পুঁজ পড়ছে, জীবন শক্তি নিঃশেষ হওয়ার পথে। মুরসালিনের গায়ে কাঁপুনি উঠল। সে জড়সড় হয়ে মেঝের ওপর শুয়ে পড়ল লম্বা শরীরখানা গুটিয়ে নিয়ে। দুপুরের দিকে জয় ও আরমিন বেরিয়ে যাবার পর খবর এলো হামজা দিনাজপুরে ফিরেছে। পুরোনো দিন হলে রিমির উৎসব লেগে যেত। কমপক্ষে 10 পদের রান্না করতে তাকে রান্নাঘরেই কাটাতে হতো 5 ঘন্টার মতো। কক্ষটা গোছগাছ করার পর হামজার পোশাক ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে রাখা শেষ হলে নিজেকে গোছানোর কাজ। গোসল করে একটা নেভি ব্লু কালারের শাড়ি পরতে হতো তাকে। কালারটা হামজার পছন্দ।
দরজা খুলতেই হামজার গায়ের চাদর কোট কিছু গায়ে থাকলে তা খুলে নিতে হয় রিমির। এরপর ওয়ালেট, চশমা, ঘড়ি অথবা অথবা বাজারের থলে বা কিছু থাকলে তার রিমির উপর তুলে দিতে দিতে রুমে ঢুকে পাঞ্জাবিখানা খুলে ছুঁড়ে মারার অভ্যাস আছে হামজার। ঘামের সাথে মিশে কড়া সুগন্ধির গন্ধখানা হামজা হামজা হয়ে ওঠে। ওই গন্ধে রিমির প্রাণ আছে, ওই গন্ধে রিমির একটা হামজা আছে। নাক কুচকে গোপনে সেই গন্ধটা টেনে নিয়ে একখানা প্রাণোচ্ছল শ্বাস ফেলে আর চোখে তার কঠোর পুরুষটিকে দেখে। হামজার একখানা অভ্যেস আছে, বাইরে থেকে এসে সে সর্বপ্রথম গোসলে ঢোকে। রিমিকে বাথরুমের দরজাটা ধরে সেই সারাটাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় লুঙ্গি তোয়ালে হাতে নিয়ে। বাথরুমের হ্যাঙ্গারের কোনো কাজ নেই। গোসল সেরে এসে একখানা সিগারেট ধরিয়ে দোলকে দাঁড়ায় গা মিলিয়ে বসে হামজা। তখন রিমির কাজ তার ভেজা চুলটা মুছে দিয়ে ক্লান্ত শরীরটা একটু টিপে দেওয়া, চুল টানা। এই সময় মতিভ্রম হলে রিমির আর নিস্তার নেই সেই বেলা। এসব আজ স্বপ্নের মতো, যেন আগের জন্মের স্মৃতি সেসব। রিমির নতুন এক জন্ম হয়েছে, কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এ জন্মেও রিমির দুর্বল নারীত্ব ওই নিষ্ঠুর পুরুষটিকে কামনা করে। সেই লোক কি জানে সেই যে রাতে রিমিকে কান্নারত রেখে রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে গেছে লোকটা, তারপর আর রিমি ঘুমায়নি, রাতে বিছানায় পিঠ ঠেকায়নি। রিমি পারে না তার নগ্ন নরম বুকটার ওপর লোকটার দাড়ি গোফালা শক্ত মুখটার ভার ছেড়ে দিলে একটুও ঘুমাতে পারে না রিমি। রিমি তো ছোট ছিল, তার উচ্চতা হামজার বিশাল দেহের চেয়ে নেহাতি ছোট। প্রথম প্রথম যখন অভ্যাস হচ্ছিল, হামজা রিমিকে বিছানায় চেপে ধরে রিমির আলগা বুকে চুলদাড়িতে আবৃত মাথাটা সহ গোটা শরীরের ভার ফেলে ঘুমাতো। রিমি ঝগড়াও করেছে এই নিয়ে, তার দম বন্ধ হয়ে আসে। এত বড় মানুষের ভার তার ছোট্ট শরীরে সয়। তাকে এই সময় হামজার থামানোর কৌশলটা কি শিকারী জাতীয় ছিল। পোড়া কালো ঠোঁট রিমির কচি ঠোঁটগুলো আঁকড়ে ধরলেই রিমির শরীর আউলে যেত। নারী দেহ পুরুষের এমন ছোঁয়ার কাছে কত বাজেভাবে শিকার হয়ে যায় এসব জানে লোকটা। আজ সেই দম বন্ধকর পরিবেশ না তৈরি হলে রিমির ঘুম আসে না, সেই বিছানায় টিকতে পারে না। রিমিকে এসে খবরটা দিয়ে গেছে একটা ছেলে, ভাবি ভাই ঢাকা থেকে ফিরতেছে। রিমির জিজ্ঞেস করতে জিহ্বা নড়ে, সেটা তোমার ভাই আমাকে জানাতে বলেছে? কিন্তু বলা হয় না। ওরা কেউ রিমির দিকে চোখ তুলে সরাসরি তাকায় না, আবার বেশিক্ষণ সামনেও থাকে না। হামজার আদেশ অথবা নিষেধ বোধহয় এমনই। কথাখানা শোনার পর রিমির ভেতরে যে যাতনা শুরু হলো তা বেসামাল হয়ে উঠল। এই সময় রিমির কি করার অভ্যাস? রিমি করছে কি? তরু কোথায়? শাহানা কই? বাড়িতে হামজার ফেরার খবরে তোড়জোড় শুরু হচ্ছে না কেন? এ কথা ভাবতেই আবারও বিষাক্ত সেই অনুভূতি রিমির গলা চেপে ধরল। এসবের জন্য দায়ী ওই লোকটা। বাড়িটা শ্মশান হয়ে গেছে, যেখানে শুধু নেই নেই আর নেই, প্রাণ নেই। রিমি ছুটে যায় বারান্দায়। সে আর এক মুহূর্তও এখানে থাকবে না। সে চলে যাবে বাপের বাড়ি। হামজা ফিরে তাকে এই অবস্থায় দেখবে, আবার লোকটার সম্মুখীন সে হবে, তাও এই পরিস্থিতিতে এই অবস্থায়। কিন্তু উপায় কি? কারো সাহস নেই হামজার অনুমতি না নিয়ে রিমিকে ওই বাড়িতে দিয়ে আসার, অথবা ওই বাড়ি থেকে এসে কেউ তাকে নিয়ে যাবার। হামজা বাপের বাড়ি যাওয়া পছন্দ করে না। রিমি হামজার ঘরে আসবাবের মতো হয়ে গেছে। যেদিন তাকে বউ করে তুলে আনা হয়েছে এই ঘরেই রেখেছে হামজা। সে বোধহয় একা বাপের বাড়ি যাবার পথটাও ভুলে গেছে। রিমির মনের আগুন যেন শরীর পুড়াতে লাগলো। সে গিয়ে টেনে হিঁচড়ে পরনের মুচড়ে যাওয়া শাড়িখানা গাছাড়া করে ঝর্ণার নিচে বসে পড়ল। একে একে শরীরের সমস্ত বস্ত্র খুলে ফেলল, তবু শরীরের জ্বালনি কমে না। রিমি হাত পা গুটিয়ে নিয়ে বসে থাকা ঝর্ণার তলে হু হু করে কেঁদে ওঠে। তার সুখের সংসারে কার নজর লেগেছে? বাপের নজর। এত ভয়াবহ হবে কেন? রিমি বেহায়া মন তার বিরুদ্ধে গিয়ে জানায়। এই মুহূর্তে বোধহয় ওই পাপী মানুষটা একবার এসে ব্যাকুল চিত্তে রিমির দেহখানা নিজের সাথে লেপটে নিলে রিমির এই জ্বালনি কমে যেত। রিমির হাতের নখে নিষ্পিস অনুভূতি জাগছে লোকটার পশমী বুকে গাঢ় খামচির আঁচড় ফেলতে। রিমির কাছে এই সত্য ভাবনাখানা অসহ্য ঠেকে। তার ভেতরের নিষ্ঠুর লোকটার জন্য জমাটবদ্ধ এই ভালোবাসাকে রিমি ঘৃণা করে। এভাবেই রিমির সত্তায় যেন চিড় ধরল, দ্বিভক্ত হলো তা। রিমি তোয়ালে পেঁচিয়ে রুমে আসে, আয়নায় নিজেকে দেখে। সারা দেহে শুধু হামজা, ফোলা লাল চোখ দুটোতেও হামজার প্রভাব। এই হামজাময় নিজটাকে রিমি কিভাবে গুটিয়ে নেবে তা ভাবতে গেলে রিমির শরীর অসাড় হয়। সে কেন আর্মিনের মতো না? কেন সেই ঘর সংসারের মাঝে নিজেকে বিলীন করে ফেলেছে? সে কেন যে সেদিন ছটফটানি থেকে নিজেকে আড়াল করতে দুর্বল শরীরখানা টেনে রান্নাঘরে যায়? কয়েকদিন পর ফিরবে লোকটা, ক্লান্ত, পরিশ্রান্ত ও তৃষ্ণার্ত হয়ে। রিমিকে আজও পারবে লোকটার ক্লান্তির উপশমক হতে? জয় ধক করে বসে আবার চেয়ারখানায় অস্ফুট স্বরে একবার উচ্চারণ করে, বড় সাহেব।
তার এই নীরবতার মাঝেই অন্তু চৌপায়ার সাথে পিঠ ঠেকিয়ে চোখ বোঝে। বদ্ধ আমির নিবাসের সদর ঘর যেন প্রতিধ্বনিতে কোলাহলপূর্ণ হয়ে উঠল। ঘুরপাক খেল চারপাশে। জয়ামির, আপনি দায়হীন বাঁধনহারা। বাঁধনহারা বুঝি পাপের দায়ে হারে? আপনি এক মৃত্যুঞ্জয়ী। মৃত্যু কখনো আপনার শাস্তি হতে পারে? তাই আপনাকে জীবন দিলাম, আপনার চির পাওনাদার হলাম। পাওনা মিটিয়ে ফিরবেন একবার। বিরোধ মেটাবার কথা ভাববো সেইবার। ফিরলে হয়তো সাথে থাকলো অতীত, একবার আবার রচিত হবে অবরুদ্ধ নিশীথ। জয় আরেকটা সিগারেট ধরিয়ে নিঃশব্দে বসে সিগারেটের ধোঁয়া গিলল অনেকটা সময়। হিসেব নিকেশের সময় ধোঁয়ার সঙ্গ ভালো কাজে দেয়। অনেকটা সময় পর সিগারেট পায়ের তলায় ফেলে জুতো দিয়ে পিষে হাসে। ঝুঁকে বসে অন্তুর দিকে, নিজের খুব কাছে এনে থুতনি উঁচিয়ে মুখটা তুলে ধরে চোখের সামনে। আমারে ক্ষমা করে দিলেন উকিল ম্যাডাম? কিসের ভিত্তিতে? আজ কয়টা দিন আমারে খুব আবেগপ্রবণ রূপে দেখতেছেন, তাই মনে হয়েছে আমি অতীতের দুঃখে ডুবে মরে ধুয়ে ফর্সা হয়ে গেছি, তাই আমারে ক্ষমা করবার চান? ছি, এই চিনলেন আমারে? কুটিল হয়ে উঠল জয়ের মুখটা। আপনাদের সমাজে মানুষ তাদের ফেলে আসা কালকে কুকুরের মতো চাটে, যা তাদেরকে চিরকাল অতীতের গোলাম করে রাখে। জয় আমি তাদের মধ্যকার কেউ নয়। অন্তু বলে, মিথ্যে কথা। আপনি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছেন, কিন্তু মচকাতে নারাজ। সে যাই হোক, ক্ষমাটা শুধুই আমার পক্ষ থেকে, মনে রাখতে হবে। অন্তুর সমস্যা হচ্ছিল বলে জয় সিগারেটটা পায়ের তলায় ফেলে জুতা দিয়ে পিষে দুই পাশে মাথা নাড়ল। টিকবে না, আমি সেই অনিবার্য যার পাপকে পাশ কাটানো যায় না। টিকবে না আপনার এই ক্ষমার মহত্ব। আমার পাপের স্রোতে দূরে ভেসে চলে যাবে আপনার আদর্শের কুরকুরানি। এটা কি আপনার একমাত্র লক্ষ্য? জয় ঠোঁট উল্টায়। ক্ষমা করার কারণ খুঁজতে গেলে আমি দেখতে পাচ্ছি আমার বিগত কয়েকদিনের ফুল ছ্যাঁকা খাওয়া চেহারাটা। ইগোতে লেগেছে? আপনার কাছে ক্ষমা আশা করি নাই, কারণ তখন বুঝিই নাই বিষয়টা। জয় নিজস্ব ভঙ্গিতে গা দুলিয়ে হেসে উঠল এই পর্যায়ে। অন্তুর থুতনিটা আর একটু নিজের দিকে এগিয়ে নিয়ে চোখের মনি বরাবর তাকিয়ে বলে, তোমার মতে আমার আন্দাজ শক্তি ভালো, ঠিক না? অন্তু সতর্ক হয়ে উঠল। জয় অন্তুর গাল চিপে ধরে আলতো হাসে। আমার ঘরের ছলনাময়ী, কি খেললে মাইরি আমায় নিয়ে? অন্তু একটুও ভীতু হয় না, বরং এবার মৃদু হেসে ফেলল। এই খেলার পদ্ধতি তো আপনার কাছে শেখা। কাউকে জমজমাট মৃত্যু দিতে হলে তাকে আগে ঘটা করে বাঁচিয়ে নিতে হয়। জয় ভ্রু উঁচায়। কিছুক্ষণ অন্তুর সুশ্রী চেহারাখানা মন ভরে দেখে নিচু গলায় বলে, এই মুহূর্তে আমি যদি খানিকক্ষণের জন্য জিন্না হারানোর শোক ভুলে যাই, তুমি কতক্ষণ টিকবে আমার বিরুদ্ধে? অন্তু ঠিক ততটাই চাপা দৃঢ়তার সাথে বলে, নিজের রক্তের সাথে বেইমানি করা জয় আমির? আমি ভয় পাই না আপনাকে, জানেন তো আপনি। জয় আচমকায় অন্তুর ঠোঁট চেপে ধরে প্রগাঢ় একখানা চুমু খায়। অন্তুকে যেন শুষতে চায় সে। চুমুটা ধীরে ধীরে উগ্র হয়ে ওঠার সাথে সাথে অন্তুর গালে তার হাতও ঠিক ততটাই শক্ত হতে থাকে। বেশ কিছুক্ষণ পর অন্তুর ঠোঁট থেকে ঠোঁটটা সামান্য সরায়। তখন তার চোখ দুটো টকটকে লাল। সেই মুখভঙ্গিমায় কথিত বর্ণনা নেই, তা দুর্বোধ্য। চাপা আক্রোশ জয়ের পুরুষ কণ্ঠনালীতে কাঠিন্য পেয়ে বেরিয়ে আসে চাপা ধীর আওয়াজে, বেইমানি তোর দক্ষতা আর্মিন। অন্তুর নাক শিউরে ওঠে। সত্যকে স্বীকার করার মাধ্যমে তা মিথ্যা করার ব্যর্থ চেষ্টা ছাড়ুন। আপনার ভেতরে শিকারীকে এখনো পুজো করার স্বাদ যদি অবশিষ্ট থাকে আপনার ভেতরে, তাহলে আমি বলবো আপনি এই হতভাগার উত্তরাধিকারের যোগ্যই না। জয় নিষ্প্রভ বাঁকা হেসে মাথা দোলায়। এই উত্তরাধিকার আমার সবচেয়ে বড় শিকারী, আমাকে রক্তে চুবিয়ে তুলে স্থির দাঁড়িয়ে আছে এখনো, মাগার আমারে আর আমার রাখে নাই। তুমি আবার আমায় ভড়কাচ্ছ ডিয়ার। অন্তু এক চিলতে হাসে। ভড়কানোই তো কাজ আমার। তবে জেনে রাখুন, আপনি যতক্ষণ আপনার দেবতার বিপক্ষে, ততক্ষণ আপনি সঠিক পথে। জয় হেসে চোখ মারে, কিন্তু আমি তো ভুল রাস্তার লোক। কথা শেষ করেই পেছনের হোল্ডস্টার থেকে পিস্তল খুলে অন্তুর কোলের ওপর ছুঁড়ে মারতে মারতে উঠে দাঁড়িয়ে দুই পাশে হাত প্রসারিত করে নিজের বুকটা মেলে ধরে জয় অন্তুর সামনে। এক কদম করে পেছায়। অন্তু চোখে জিজ্ঞাসা করে, পিস্তল কেন দেওয়া হলো তাকে? জয় জানায়, ওটা এখন প্রয়োজন পড়বে আপনার উকিল ম্যাডাম। কাজের চিজ কিন্তু, সামলে। অন্তু বিভ্রান্ত চোখে দেখে জয়ের হাস্যোজ্জ্বল ভয়াবহ রূপ। অন্তু জয়ের সব রকম হাসি চেনে। এই হাসিতে জয়ের সবচেয়ে নিষ্ঠুর হিংস্রতার বহিঃপ্রকাশ ছিটকে আসে। জয় বলে, এখন আমার প্রথম কাজ হলো বড় ঘর সাফ করা। বড় সাহেবের রক্তের দাম না তুলে আমি তো ঢাকায় যেতে পারি না। আফসোস, আপনার আড়ালে হবে। আপনার সাজা মৌকুফের সমান এটা। অন্তুর সারাটা শরীর ছাগুনি দিয়ে শিউরে ওঠে। আব্দুল আহাদের রক্তশূন্য মুখটা অন্তুর বুকের ভেতরটাই একটা ধাক্কা মারে। অন্তু উঠে দাঁড়ায়। জয় পুরো হলরুম কাঁপিয়ে হেসে উঠল। হাসির দমকে বদ্ধ চার দেওয়ালে প্রতিধ্বনি উঠল। অন্তুকে সে হাততালি দিয়ে উৎসাহিত করে।
সাব্বাস ঘরওয়ালি, প্রেস দ্য ট্রিগার। নো টেনশন, মাল লোডেড, জাস্ট শুট। নিজের বুকের একদম হৃদযন্ত্রের ওপরে আঙুল নির্দেশ করে। এই যে এইখান বরাবর শুট, নয়তো বড় ঘর কইলাম আজকে খালাস। আমাকে ঠেকাতেই হবে আপনার। ইনসাফের পক্ষে 2-4টা খুন জায়েজ ম্যাডাম। চালান গুলি, জয়ামিরাজ তীর্থে যাবে। চালা আর্মিন, গুলি চালা। অন্তুর বুক হাঁপড়ের মতো উঠে নামে, তার চোখ জ্বলছে। সে জয়ামিরের কাছে শুধায়, আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন? না, ছি, আমি শুধু বলছি আমার অনিবার্য পাপ, যা এড়ানো যায় না, ক্ষমা করা যায় না, তা আমার সামনে মহানুভবতার জায়গা নেই। অন্তু পিস্তল তাক করে ধরে জয়ের কপাল বরাবর। লম্বা দেহি জয়ের কপাল বরাবর পিস্তল তুলে ধরতে অন্তুর হাতটা উঁচুতে মেলাতে হয়। অন্তু দেখতে পায় জয়ের মুখের উল্লাস। অন্তুর মাথাটা ঝিনঝিন করে ওঠে। কেউ মৃত্যুকে আলিঙ্গন করতে এত উৎসাহী হতে পারে? কারো চেহারা মৃত্যুকে সামনে রেখে এত বেপরোয়া হাসিতে মেতে উঠতে পারে? আর সে নিকৃষ্টতম পাপী হয়, তাকে কি অন্তত মৃত্যুর সাজা দিতে আছে? অন্তুর বিলম্ব জয়কে বিরক্ত করে। তার ঠোঁট থেকে হাসি কমে আসে, তার চোখ কথক হয়ে ওঠে। সেই চোখে চোখ রেখে অন্তুর বুকের ভেতর ঝড় উঠে আসে। শ্বাস প্রশ্বাস গতি হারায়। অন্তুর গলার মাংসপেশি অস্বাভাবিক হারে থরথর করে কেঁপে ওঠে। তার চোখ দুটো জ্বলে। জয় চোখে চোখ মিলিয়ে শুধায়, আপনার চোখে একখানা পট্টি বেঁধে দেব? জয়ামিরের চোখে তাকিয়ে তার বুকে গুলি চালানো সহজ না ম্যাডাম। তার এক মুহূর্তের মাঝে অন্তুকে এসে থাবা মেরে ধরে জয়। তাহলে সেই বুকে ছলনার ছুরি চালনা এত সহজ কেন? হ্যাঁ, কি চাই তোর আর্মিন? আমার ধ্বংস? চেয়ে নিতি তোর 2 হাতের তালুতে এনে ফেলতাম জয়ামিরের ধ্বংসের এক মুঠো ছাই। দৃঢ়চিত্তে জয়ামিরের চেহারার দিকে তাকিয়ে থাকা অন্তর চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা নোনতা পানি গাল বেয়ে পড়ে। জয় বলে, কিন্তু তোরা কেন ছলনার পথ বেছে নিস আমার বেলায়? আমার সাথে ছলনা করা খুব সহজ, তাই? আমি কাঙাল, তাই? অন্তু মলিন হাসে। একসময় মনে হতো আপনি কাঙাল, একটু স্নেহ ভালোবাসা অথবা সঙ্গের কাঙাল। তা আপনি নন, আপনি শুধুই একজন পাপিষ্ঠ পুরুষ। জয় হাত শিথিল করে হাসে। স্নেহ আমি চাইছি এই আমের জন্য, কিন্তু আপনাদের সমাজে এই জয়কে ভালোবাসার নিয়ম নাই। আমাকে ভালোবাসার কথা এলে শর্ত উঠেছে আমার বদলে যাবার। তখন বুঝছি এই ভালোবাসা নিঃস্বার্থ, নিঃশর্ত, অথবা এই জয়ামিরের জন্য না। তার মানে ভালোবাসা পাইলে পাবে ওই বদলে যাওয়া শালা। আমি খালি শাস্তি পাবার যোগ্য। শুট মি। জয় অন্তুকে ছেড়ে আবার দূরত্ব বাড়িয়ে পিছিয়ে যায়। অন্তুকে উৎসাহ দেয়, আজ হয়তো তুই আমার রক্ত ছুঁয়ে দেখবি, অথবা ওদের রক্তে তোকে গোসল করাবো আমি। অন্তু পিস্তলের তাক নামিয়ে জয়ের হাই বুটের ওপর গোড়ালির দিকে তাক করে। জয় শব্দ করে হাসে, হো হো করে হাসে অন্তুর নীরব আগ্রাসন দেখে। কিন্তু অন্তু গুলি চালায় না। জয় পেছাতে পেছাতে সদর দরজায় ঠেকে। তা খুলে অন্তুকে বলে, তোর কসম আর্মিন, একবার চৌকাঠের ওপরে না রাখলে আমাকে ঠেকাইতে পারবি না। রক্তের একটা ছোটখাটো পুকুর কাটবো আজ আমি। গুলি চালা, পিঠ বরাবর চালা। জয় পা উঁচু করে চৌকাঠের ওপরে না তুলে বাচ্চাদের মতো হাসতে হাসতে পেছনে ফিরে যায়। শেষ সুযোগ ঘরওয়ালি, আমি ওপরে পা রাখলে আর ফিরাইতে পারবা না আজ। থামাও এক্ষুনি, সময় আছে। অন্তু ক্লান্ত চোখে দেখে জয়ের উচ্ছ্বাসিত চেহারাটা। এই খেলায় সে খুব আনন্দ পাচ্ছে। হয় অন্তু আজ তার রক্ত নেবে, অথবা সে অন্তুর দোসরদের প্রাণ। জয় অপেক্ষা করে অন্তুর ট্রিগার দাবানোর। দাবাচ্ছে না দেখে সে চৌকাঠের ওপরে পা ফেলতে উদ্যত হবার ভান করে। পিচ করে একটা শব্দ হয়। জয়ামের চোখ দুটো আরাম করে বুঝে নেয়, কিন্তু শালকাঠের চৌকাঠের একাংশ বিধ্বস্ত জাহাজের পাটাতনের মতো চুরমার হয়ে কোথাও ছড়িয়ে পড়ে। অন্তুর কাঁচা হাতে ছোড়া গুলিটা দেয়াল ভেদ করে আটকে যায়। বুলেট শরীর ভেদ করেনি বলে জয়কে এক মুহূর্ত হতাশ দেখায়। একখানা দীর্ঘশ্বাস চেপে সশব্দে গা দুলিয়ে হেসে অন্তুর দিকে তাকায়। যাস শালা, টার্গেট মিস। শিটম্যান, চর্চার ঘাটতি। ব্যাপার না, সুযোগ পেলে হাতে ধরিয়ে শিখিয়ে দেব। জয়মিরের ঘরওয়ালি পিস্তল চালাতে জানে না, এই খবর সমাজ জানলে ইজ্জত যাবে তো। অন্তু হতবিহ্বল চোখে জয়ের চৌকাঠ মারিয়ে ওপারে পা রাখা দেখে। তার কিছুই করার নেই। কোনো অলৌকিক কিছু না ঘটলে আজ বড় ঘর জয়ামিরের তাণ্ডবের হাত থেকে রক্ষা পাবে না। সে দরজার দিকে পা বাড়ালে জয় দরজার পাল্লা দুটো এঁটে দিল। আপনি এখানেই থাকছেন, এখানেই কবর হবে আপনার। ওই বাড়িতে আর আপনার আদর্শের ছায়া পড়বে না। আসি, আমির নিবাস উপভোগ করুন। বড় সাহেব আমার অপেক্ষায়।